হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কনসেপচুয়াল ফিজিক্স এক্সিস্টস। আজকের ক্লাসটি হচ্ছে যারা নিটে 2025-এ বসতে চলেছে তাদের জন্য। আজকের ক্লাসে আমরা করব ম্যাগনেটিজম এবং ম্যাগনেটিক প্রপার্টিজ অফ ম্যাটার। এর ফার্স্ট ক্লাস আজকে হবে, ঠিক আছে? এই ক্লাসে আমরা কনসেপ্ট শিখবো, প্রথমত কনসেপ্ট জানবো, তারপরে সেই কনসেপ্ট থেকে কি ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে এবং প্রিভিয়াস ইয়ারে কি ধরনের প্রশ্ন এসেছে এবং আগামীতে কি ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে সেই ধরনের প্রবলেম আমরা সলভ করব। তোমরা যারা বাংলা মিডিয়ামে আছো তোমাদের জন্য বেস্ট ক্লাস হতে চলেছে, আশা করি সম্পূর্ণটাই বুঝতে পারবে। যদি সিরিয়াস স্টুডেন্ট হয়ে থাকো, যদি নিট 2025 ক্র্যাক করতে চাও, তাহলে অবশ্যই খাতা পেন নিয়ে বসে এই ক্লাসটা কমপ্লিট করো আমার সাথে সাথে। চলো দেখো, ক্লাসটা হচ্ছে ম্যাগনেটিজম এবং ম্যাগনেটিক প্রপার্টিজ অফ ম্যাটার। এখানে আমরা প্রথমেই যেটা জানবো সেটা হচ্ছে ম্যাগনেটিজম কি। ম্যাগনেটিজম যে ওয়ার্ডটা আমি বলছি, সেই ম্যাগনেটিজম কথাটার মানে কি? ম্যাগনেটিজম কথাটার মানে হচ্ছে, ধরে নাও তোমার হাতে একটা ম্যাগনেট আছে, একটা বার ম্যাগনেট তুমি নিয়ে নিয়েছো। ম্যাগনেট বুঝো তো, চুম্বক, একটা চুম্বক নিয়ে নিয়েছো। তো সেই ম্যাগনেটটা তার আশেপাশে কি করবে? একটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করবে। ওই এরিয়ার মধ্যে আমি যদি একটা ম্যাগনেটিক মেটেরিয়ালকে রাখি, হতে পারে আমি কোনো মেটালকে রেখে দিচ্ছি, আয়রন রেখে দিচ্ছি, নিকেল, কোবাল্ট, এইসব কোনো একটা আমি ম্যাগনেটিক মেটেরিয়ালকে রেখে দিচ্ছি, তাহলে তার উপর কিন্তু সেই ম্যাগনেটটা তার এফেক্ট দেখাবে। অথবা যদি অন্য কোনো ম্যাগনেটকেও রেখে দিই, তবুও কিন্তু ওই ম্যাগনেটটা তার উপর একটা এফেক্ট দেখাবে। তো এই যে এফেক্ট দেখাচ্ছে, ফোর্স অ্যাপ্লাই করছে, অ্যাট্রাকটিভ ফোর্স অর রিপালসিভ ফোর্স, যে কোনো ফোর্স হতে পারে। এই যে ফোর্স অ্যাপ্লাই করছে, এই ঘটনাটা কি বলছি আমরা? ম্যাগনেটিজম। একটা ম্যাগনেট আর একটা ম্যাগনেটের উপর তার এফেক্ট দেখাচ্ছে, এটাকে কি বলছি আমরা? ম্যাগনেটিজম। আশা করি বোঝা যাচ্ছে ম্যাগনেটিজম কি। ওকে, ম্যাগনেট হচ্ছে এমন একটা অবজেক্ট, ম্যাগনেট হলো এমন একটা অবজেক্ট যে অবজেক্টটার মধ্যে কিছু এবিলিটি থাকবে। কি এবিলিটি থাকবে? অন্য একটা ম্যাগনেটিক মেটেরিয়ালের উপর তার প্রভাব অ্যাপ্লাই করার, তার এফেক্টটাকে দেখানোর, অ্যাট্রাকটিভ ও রিপালসিভ ফোর্সের হিসেবে সে তার প্রভাবটাকে দেখাতে পারবে। সেই ধরনের ম্যাটেরিয়ালকে আমরা বলবো ম্যাগনেট। ওকে, এবং যে ম্যাটেরিয়ালের উপর প্রভাব দেখাতে পারবে তাদেরকে আমরা বলবো ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। আশা করি বোঝা যাচ্ছে। ওকে, খুব একটা কঠিন কিছু নেই। ধরে নাও একটা বার ম্যাগনেট আমি তোমাকে দেখাচ্ছি, এই হচ্ছে একটা বার ম্যাগনেট। একটা বার ম্যাগনেট, এই বার ম্যাগনেটটার দুটো পোল থাকে, একটা এন পোল থাকে আর একটা কি পোল থাকে? এস পোল থাকে। দুই ধরনের পোল থাকে, একটা এন পোল থাকে আর একটা কি পোল থাকে? এস পোল থাকে। এন মানে নর্থ পোল এবং এস মানে হচ্ছে সাউথ পোল। কখনো মনে রাখবে, কখনো এমন কোনো ম্যাগনেট তৈরি করা সম্ভব নয় যার একটাই মাত্র পোল থাকবে, হয় নর্থ নয় সাউথ। এটা কখনোই তৈরি করা সম্ভব নয়। সুতরাং আমরা বলতে পারি যে মোনোপোল ডাজ নট এক্সিস্ট। আমরা এরকম বলতে পারি যে মোনোপোল মোনোপোল ডাজ নট এক্সিস্ট। এটা আমরা বলতে পারি, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। কখনোই কিন্তু মনোপোল একা তৈরি হতে পারে না। এমন হতে পারে না যে তুমি এই ম্যাগনেটটাকে এখান থেকে মাঝখান থেকে ভেঙে দিলে, দিয়ে আলাদা আলাদা পোল তৈরি করলে, কখনোই সম্ভব না। যখনই তুমি ভেঙে দিবে, তখন এই এন এর অপোজিট একটা এস ক্রিয়েট হয়ে যাবে এবং এস এর অপোজিট একটা এন ক্রিয়েট হয়ে যাবে। বুঝতে পেরেছো? তার মানে মনোপল কিন্তু কখনোই তৈরি করা সম্ভব নয়। তো সুতরাং তুমি একটা বার ম্যাগনেট তুমি ছবিতে দেখতে পাচ্ছ, এবং এই বার ম্যাগনেটার কিছু দিক নির্দেশক ধর্ম আছে, আমরা জানি। একটা ম্যাগনেট, একটা চুম্বকের দুটো ধর্ম আমরা জানি। একটা হচ্ছে তার দিক নির্দেশক ধর্ম, মানে সেই ম্যাগনেটটাকে যদি আমি ঝুলিয়ে দিই, মনে করো এটা হচ্ছে সেই ম্যাগনেটটা, এই পেনটাকে মনে করো ম্যাগনেটটা। এই ম্যাগনেটটাকে যদি আমি সুতোয় বেঁধে ঝুলিয়ে দিই এবং তারপরে যদি ছেড়ে দিই, এটা কিছুক্ষণ রোটেট করার পর বা কিছুক্ষণ আন্দোলিত হওয়ার পর একটা পার্টিকুলার ডাইরেকশনেই ফিক্সড হয়ে যাবে, প্রত্যেকবার তাই হবে। তো এই যে পার্টিকুলার ডাইরেকশনে ফিক্সড হচ্ছে, এই কি করছে? নর্থ এবং সাউথ, আমাদের পৃথিবীর আর্থের যে নর্থ এবং সাউথ পোল, সেই দুটো ডাইরেকশনে এটা ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে। বুঝতে পারছো তো? তো এটা হচ্ছে তার দিক নির্দেশক ধর্ম। তার মধ্যে ডাইরেকশন প্রপার্টিটাও আছে, সেই ডাইরেকশনকে শো করে। সেই জন্য তো আগে জাহাজে নাবিকেরা এই চুম্বকটাকে ব্যবহার করতো নিডল হিসেবে, চুম্বক শলাকা হিসেবে তাদের কম্পাসে ইউজ করতো। এছাড়া আরো একটা প্রপার্টিজ আছে, সেই প্রপার্টিজটা কি? সেই প্রপার্টিজটা হচ্ছে অ্যাট্রাক্ট এবং রিপেল করার ক্ষমতা। একটা ম্যাগনেট অন্য কোনো ম্যাগনেটিক মেটেরিয়ালকে অ্যাট্রাক্ট করতে পারে, রিপেল করতে পারে। যদি সেটা চুম্বক না হয়, অন্য কোনো পদার্থ হয়, তাহলে তাকে তো সবসময় অ্যাট্রাক্টই করবে। কিন্তু যদি চুম্বক হয়, তাহলে একটা চুম্বক আরেকটা চুম্বককে অ্যাট্রাক্ট করতে পারে, আবার রিপেলও করতে পারে। কিভাবে? যদি নর্থ পোলের কাছে থাকে, তবে তারা পরস্পরকে রিপেল করবে। আর যদি নর্থ পোল সাউথ পোলের কাছে আসে, তাহলে পরস্পরকে তারা আকর্ষণ করবে। এটা আমরা জানি। তার মানে তার মধ্যে আকর্ষণ বিকর্ষণ ধর্মটাও আছে, অর্থাৎ তাদের মধ্যে অ্যাট্রাকশন এবং রিপালশন, যে ফোর্স অ্যাপ্লাই করার ক্ষমতা, সেটাও আছে। এই দুটো ধর্ম চুম্বকের মধ্যে থাকবেই, ম্যাগনেটের মধ্যে থাকবেই। বোঝা গেছে তো? ওকে, বার ম্যাগনেট এবং ম্যাগনেটিক পোলস। দেখো, বার ম্যাগনেট কি সেটা তো আমি তোমাকে উল্লেখ করেই দিলাম। একটা বার ম্যাগনেটের নর্থ পোল থাকবে এবং সাউথ পোল থাকবে, এটা আমি তোমাকে বলে দিলাম। একটা বার ম্যাগনেটের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, সেই ক্যারেক্টারিস্টিক গুলো আমরা দেখবো। ফার্স্ট ক্যারেক্টারিস্টিক দেখো,
এর মধ্যে কিছু কিছু ক্যারেক্টারিস্টিক আমি তোমাকে গল্পের আকারে প্রথমেই বলে দিয়েছি, তবুও দেখে নাও ইংলিশে কি লেখা আছে। ফ্রিলি সাসপেন্ডেড ম্যাগনেট স্টেজ অলওয়েজ ইন নর্থ সাউথ ডাইরেকশন। একটা ফ্রিলি সাসপেন্ডেড ম্যাগনেট, ফ্রিলি সাসপেন্ডেড মানে বুঝতে পারছো তো, মুক্তভাবে ঝুলন্ত অবস্থায় যদি কোনো একটা ম্যাগনেট থাকে, তাহলে সেই ম্যাগনেটটাকে সবসময় কি করবে, নর্থ সাউথ পোল বরাবর ডাইরেক্টেড হওয়ার চেষ্টা করবে। The end of the magnet which always rests in geographical north direction is called the north pole. যে এন্ডটা, এই ম্যাগনেটটার যে এন্ড অলওয়েজ আমাদের জিওগ্রাফিক্যাল নর্থ পোল বলতে পৃথিবীর উত্তর মেরু, যেটা সেই উত্তর মেরুর দিকে যেটা ডাইরেক্টেড হয়ে যাবে তাকে বলবো আমরা নর্থ পোল, ম্যাগনেটের নর্থ পোল। এবং দ্য এন্ড হুইচ অলওয়েজ রেস্ট ইন দ্য জিওগ্রাফিক্যাল সাউথ ডাইরেকশন ইজ কল্ড দ্য সাউথ পোল। ওকে, these poles are represented by n and s. We already know about that পোলস গুলোকে কিভাবে ডিনোট করা হয়, n এবং s দিয়ে ডিনোট করা হয়। তো এটা ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স, আমরা অলরেডি জানি এটা। সেকেন্ড ক্যারেক্টারিস্টিক্স দেখো, like poles repel each other and unlike poles attract each other. Like poles repel each other. Like poles means, like poles মানে হচ্ছে যে পোলস গুলো সমধর্মী, যেমন নর্থ পোল, তাই তো। ধরে নাও আমি একটা ম্যাগনেট নিচ্ছি এখানে, এই ম্যাগনেটে এটা নর্থ পোল, এটা সাউথ পোল। আরো একটা ম্যাগনেট নিচ্ছি, এই ম্যাগনেটে এটা নর্থ পোল সাউথ পোল। তাহলে নর্থ পোল কিন্তু নর্থ পোলকে কি করবে, রিপেল করবে, দূরে ঠেলে দিবে। ওকে, লাইক পোল রিপেলস ইচ আদার। এই নর্থ পোলটাকে কি করবে, দূরে ঠেলে দিবে, কেউ কাউকে কাছে টানবে না, দুজন দুজনকে দূরে ঠেলে দিবে। বুঝতে পেরেছো তো? ওকে, আর যদি উল্টো থাকতো, যদি এখানে আমি রাখতাম নর্থ, এখানে সাউথ, আর এই জায়গাটায় রাখতাম সাউথ এবং নর্থ, তাহলে কিন্তু এরা পরস্পরকে কি করতো, অ্যাট্রাক্ট করতো, দুজন দুজনকে কাছে টেনে নিত। ওকে, আনলাইক পোল অ্যাট্রাক্টস ইচ আদার। ক্লিয়ার এতটুকু? ওকে, থার্ড পয়েন্ট, উই ক্যানট আইসোলেট দ্য নর্থ অর সাউথ পোল। আমরা নর্থ অথবা সাউথ এই দুটো পোলের মধ্যে কোনো একটা পোলকে কিন্তু আমরা আইসোলেট করতে পারি না। আইসোলেট মিন্স বিচ্ছিন্ন করতে পারি না বা আলাদা করতে পারি না। এমন নয় যে একটা পোলকে আমি আলাদা করে ক্রিয়েট করতে পারবো, কখনোই সম্ভব নয়। যেটা আমি প্রথমে তোমাদেরকে বললাম, কি বললাম, মোনোপল ডাজ নট এক্সিস্ট, বললাম না, মোনোপল ডাজ নট এক্সিস্ট। তোমাদের এক্সামে এরকম এত ছোট জিনিস ডিরেক্ট আসবে না, তবু ইম্পর্টেন্ট পয়েন্ট হিসেবে এটাকে জেনে রাখো, কোনো না কোনো জায়গায় কনসেপ্টটাকে কাজে লাগানো যেতেই পারে। মোনোপল ডাজ নট এক্সিস্ট। ওকে, ইফ এ বার ম্যাগনেট ইজ ব্রোকেন ইন্টু টু হাফস, উই গেট টু সিমিলার বার ম্যাগনেটস উইথ সামহট উইকার প্রপার্টিস। ওকে, নেক্সট, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স। দেখো, কোনো একটা বার ম্যাগনেট যখন আমরা পড়ছি, সেই বার ম্যাগনেটের যে স্ট্রেংথ, ম্যাগনেটটার যে ফোর্স অ্যাপ্লাই করার যে ক্যাপাবিলিটি, ক্ষমতা, সেটাকে আমরা মেজার করে থাকি ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি দিয়ে। কি দিয়ে মেজার করি? ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, যাকে আমরা বি ভেক্টর বলে থাকি, ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি অথবা বি ভেক্টর বলে থাকি। তো এই ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি দিয়ে আমরা ডিনোট করি। এছাড়াও আরো একটা প্রপার্টিস আছে, সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স। কি বললাম? ম্যাগনেটিক ফিল্ড লাইন্স। বাংলাতে আমরা এটাকে কি হিসেবে জানি? চৌম্বক বলরেখা। বুঝতে পারলে? তো একটা চৌম্বক, একটা বার ম্যাগনেটের জন্য, একটা চুম্বকের জন্য তার আশেপাশে চৌম্বক বলরেখা উৎপন্ন হয়, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স ক্রিয়েট হয়। কিভাবে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স ক্রিয়েট হয়? দেখো, মনে করো এই যে বার ম্যাগনেটটা আমি তোমাকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ এই বার ম্যাগনেটটা? এই যে বার ম্যাগনেট আমি তোমাকে দেখাচ্ছি, এই বার ম্যাগনেটটাতে খেয়াল করো, একটা নর্থ পোল আছে, একটা সাউথ পোল আছে, ইজিলি। ওকে, এবার নর্থ পোলের আশেপাশে আমি যদি আরেকটা নর্থ পোলকে নিয়ে আসি, যদিও মনোপল ডাজ নট এক্সিস্ট, বাট আমি হাইপোথেটিক্যালি ধরে নিচ্ছি এখানে একটা নর্থ পোলকে আমি যদি রাখি, তাহলে তুমি বলো তো কি হবে? এই নর্থ পোলটাকে কাছে চাইবে না দূরে ঠেলে দিবে? বলবে দূরে চলে যা, রিপেল করবে, দূরে ঠেলে দিবে। ওকে, তাহলে এ কিন্তু এই অ্যারো সাইন বরাবর পাথ ফলো করে দূরে চলে যাবে। যদি নর্থ পোলটা এই জায়গাতে থাকতো, তাহলে এ কি করতো, একে এইভাবে দূরে ঠেলে দিত। বুঝতে পারছো তো? তো একটা নর্থ পোল যে ডাইরেকশনে, যে পাথটাকে ফলো করবে, যে ওয়েতে যাবে, সেই পাথটাকেই বলবো আমরা চৌম্বক বলরেখা বা ম্যাগনেটিক ফিল্ড লাইন্স। ওকে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স কাকে বলছি আমরা? ম্যাগনেটিক ফিল্ড লাইন্স মানে হচ্ছে একটা নর্থ পোল, একটা ইউনিট নর্থ পোল পরে আসছি, ঠিক আছে, ইউনিট ম্যাগনেট স্ট্রেংথ, ইউনিট পোল স্ট্রেংথ সম্পূর্ণ একটা নর্থ পোল। এই ওয়ার্ডটা আমি পরে এক্সপ্লেন করবো, আপাতত এইটুকু বুঝে নাও। একটা নর্থ পোলকে যদি আমি রাখি, তাহলে নর্থ পোল ওই নর্থ পোলকে রিপেল করবে, এবং রিপেল করে যে পাথ ফলো করবে, যে পাথে ওকে ঠেলে দিবে, সেই পাথটাই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স। সিমিলারলি তুমি মনে করো এখানে একটা নর্থ পোল আমি রেখেছি, এবার বলো কি হবে? এবার তুমি দেখতে পাচ্ছ সাউথ পোল নর্থ পোলকে কি করবে, কাছে টানবে। তাহলে সাউথ পোল যদি নর্থ পোলকে কাছে টানে, তাহলে এটা কি করবে, এই দিকে চলে আসবে, অ্যারো সাইনটা হবে এই দিকে, এইভাবে চলে আসবে। তো এই পাথটাকে বলবো আমি ম্যাগনেটিক ফিল্ড লাইন্স। এবার পুরো স্পেসের জন্য যদি আমি এইভাবে ম্যাগনেটিক ফিল্ড লাইন্সকে দেখাতে যাই, তাহলে এই যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ, এই ছবিটার মতো লাগবে দেখতে, যেটা তুমি এখন দেখতে পাচ্ছ। ওকে, নর্থ পোল থেকে লাইন্স গুলো বেরাবে এবং সাউথ পোলে গিয়ে ঢুকবে।
নর্থ পোল থেকে বেরিয়ে সাউথ পোলে গিয়ে ঢুকবে, নর্থ পোল থেকে বেরিয়ে সাউথ পোলে গিয়ে ঢুকবে। কেন ঢুকবে সেটা বুঝতেই পারছো, কারণ আমাকে ইমাজিনারি হিসেবে একটা নর্থ পোল ইমাজিন করতে হচ্ছে, এবং সেই নর্থ পোলের উপর নর্থ পোল রিপেল করছে আর সাউথ পোল থেকে কাছে টেনে নিচ্ছে। ঠিক আছে, ধরো না এখান থেকে একটা নর্থ পোল আছে, এটাকে ঠেলে দিল, ঠেলে ঠেলে দূরে ঠেলে দিল, আর এইদিকে সাউথ পোল কিন্তু এই নর্থ পোলটাকে টানছে, তখন কি করবে, এইটা কিন্তু ওর কাছে চলে আসবে, এইভাবে ঘুরে এইদিকে চলে আসবে। সেই জন্য অ্যারো সাইনগুলোকে এইভাবে দেখানো হয়েছে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ম্যাগনেটের ভেতরেও কিন্তু ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স থাকে বা ম্যাগনেটিক ফিল্ড লাইন্স থাকে। সেটা কোন দিকে ডাইরেকশন থাকে বলো তো, সেটা থেকে সাউথ থেকে নর্থের দিকে এইভাবে থাকে, সাউথ থেকে নর্থের দিকে এইভাবে থাকে। ঠিক আছে, এরকম ভাবে সাউথ থেকে নর্থের দিকে থাকে। আমরা ইলেকট্রিক ফিল্ড লাইন্স যখন পড়েছিলাম, তড়িৎ বলরেখা যখন পড়েছিলাম, যারা পড়েছো ক্লাস করেছো, তড়িৎ বলরেখাতে আমরা কিন্তু এরকম ভেতরে কোনো তড়িৎ বলরেখা পাইনি। ওকে, কিন্তু ম্যাগনেটিক ফিল্ড লাইন্সের ক্ষেত্রে এটা ব্যতিক্রম। ম্যাগনেটিক ফিল্ড লাইন্সের ক্ষেত্রে একটা চুম্বকের ভেতরেও ম্যাগনেটিক ফিল্ড লাইন্স পাওয়া যায়, এবং ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলোকে আমরা কি বলতে পারি, ক্লোজড ফিল্ড লাইন্স। এটাকে একটা ক্লোজড লুপের মতো হয়ে আছে। ক্লোজড কেন বুঝতে পারছো তো, পুরো একটা সার্কুলার লুপ কভার করছে, সেই জন্য এটাকে বলছি আমরা ক্লোজড। তাহলে ম্যাগনেটিক ফিল্ড লাইন্সের একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক সেটা হচ্ছে এরা ক্লোজড লুপ হয়, কিন্তু ইলেকট্রিক ফিল্ড লাইন্স ক্লোজড হয় না। আশা করি বোঝা গেছে। ওকে, আচ্ছা এখানে দেখো, এটা যেমন একটা বার ম্যাগনেটের জন্য দেখালাম, এরকম পাশাপাশি দুটো বার ম্যাগনেটকে রেখেও কিন্তু আমি ফিল্ড লাইন্সগুলোকে ইমাজিন করতে পারি কিরকম হতে পারে। তো সেটা আমি এখানে দেখিয়েছি। ধরো প্রথমত এইটা, এইটা দেখতে পাচ্ছ, প্রথমত এইটা, এই যে ফিল্ড লাইন্সটা তুমি দেখতে পাচ্ছ এখানে, এখানে তুমি দেখো দুটো নর্থ পোল পাশাপাশি আছে। ঠিক আছে, তাহলে আমি যদি মাঝামাঝি জায়গাতে কোনো একটা নর্থ পোলকে ইমাজিন করি, এই নর্থ পোলটা একে রিপেল করবে, এই নর্থ পোলটা একে রিপেল করবে, কোনো দিকেই যেতে চাইবে না, কেউ কারো কাছে টানছে না। তার মানে এদের জন্য যে বলরেখাগুলো হবে, এই নর্থ পোলটা কি করবে, হয় এখানে একটু যদি এদিকে থাকে তাহলে এইভাবে বেরিয়ে যাবে এদিকে, বা এখানে থাকতে গেলে এইভাবে এদিকে বেরিয়ে যাবে, যেহেতু কেউ নিতে চাইছে না, সবাই রিপেল করছে, সেই জন্য বলরেখাগুলোর ডাইরেকশন দেখো এইরকম হয়েছে। তাহলে এখান থেকে নর্থ পোল থেকে বলরেখা বেরাচ্ছে এবং সাউথ পোলে গিয়েছে ঢুকছে। এই জায়গাটা একটুখানি মিস্টেক আছে, হ্যাঁ এই ছবিটাতে দেখো এখানে অ্যারো সাইনগুলো ভুল দেওয়া আছে, অ্যারো সাইনগুলো এইদিকে হবে না, অ্যারো সাইনগুলো হবে এইদিকে, সাউথ পোলে সবসময় ঢুকবে, সাউথ পোল থেকে কখনো বেরাবে না। ওকে, সিমিলারলি এখানেও নর্থ পোল থেকে বেরাবে এবং নর্থ পোল থেকে বেরিয়ে কি হবে, সাউথ পোলে ঢুকবে, তাহলে এই দিকটাতেও ভুল দেওয়া আছে, সবগুলো কি হবে বলতো, সাউথ পোলে এসে ঢুকবে। বুঝতে পেরেছো, তো এই হচ্ছে বলরেখা। সিমিলারলি এই জায়গাটায় দেখো, এখানে কি করা হয়েছে, দুটো অপোজিট পোলকে পাশাপাশি রাখা হয়েছে, মেরুকে পাশাপাশি রাখা হয়েছে, নর্থ এবং সাউথ। এতে করে কি হবে, আমি যদি এখানে একটা নর্থ ইমাজিন করি, তাহলে প্রথম নর্থটা ওকে ঠেলে দিবে, কিন্তু সাউথ ওকে কাছে টেনে নেবে। আর যদি এমনটা হয় তাহলে বলরেখাগুলো বুঝতেই পারছো কিরকম হচ্ছে, এই পাথ ফলো করে চলে যাবে। ক্লিয়ার, তো এই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স। আশা করি ম্যাগনেটিক ফিল্ড লাইন্স তোমাদের ক্লিয়ার হয়েছে। ম্যাগনেটিক ফিল্ড লাইন্স মানে তোমরা বুঝতে পারলে, তাই না? ম্যাগনেটিক ফিল্ড লাইন্স মানে কি, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স মানে হচ্ছে একটা ম্যাগনেট, তার আশেপাশে স্পেসে, তার আশেপাশের এরিয়াতে একটা নর্থ পোলের উপর যে ফোর্স অ্যাপ্লাই করবে, এবং তার দরুন ওই নর্থ পোলটা যে পাথ ফলো করবে, দ্যাট পাথ ইজ নোন অ্যাজ ম্যাগনেটিক ফিল্ড লাইন্স। ওকে, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স এখানে দেখো তো কি লেখা আছে, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স অফ এ ম্যাগনেট আর দ্য ইমাজিনারি লাইন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইট ইজ ইমাজিনারি লাইন্স, হাইপোথেটিক্যাল কনসেপ্ট। তুমি চোখে দেখতে পারবে না যে এইভাবে এইভাবে লাইন যাচ্ছে, দেখা যাবে না, তুমি এটাকে ইমাজিন করবে, ইমাজিনারি লাইন, হুইচ কন্টিনিউয়াসলি রিপ্রেজেন্ট দ্য ডাইরেকশন অফ দ্যাট ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড দ্য ডাইরেকশন অফ দ্য ম্যাগনেট। এটা কি করবে, ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনকে রিপ্রেজেন্ট করবে। কি করে, দেখো, যদি যদি এই জায়গাটাতে আমি একটা পয়েন্ট নিয়ে নিই, মনে করো এই যে, সরি, এই যে পয়েন্টটার নাম দিলাম আমি পি পয়েন্ট। এই পি পয়েন্টে আমি তোমাকে বললাম যে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে হবে। তুমি কি করবে বলো তো, ওই ম্যাগনেটিক ফিল্ড লাইন্সের ওপরে তুমি একটা ট্যানজেন্ট ড্র করবে। তো ট্যানজেন্টটা যদি ড্র করো, মানে স্পর্শক যদি ড্র করো, তাহলে স্পর্শকটা এরকম হবে, এবং স্পর্শকটা যে ডাইরেকশনে থাকবে সেটা হবে ম্যাগনেটিক ফিল্ড লাইন্সের ডাইরেকশন। অ্যাকচুয়ালি ম্যাগনেটিক ফিল্ড লাইন্স কি করে, ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনকে ডিফাইন করে। ঠিক আছে, যদি আমি এই পয়েন্টে কিউ পয়েন্টে আমি ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন জানতে চাই, তাহলে ওর উপরে একটা আমি ট্যানজেন্ট ড্র করবো। বুঝতে পারলে, এই ট্যানজেন্টটাই হবে ম্যাগনেটিক ফিল্ড লাইন্সের ডাইরেকশন, এবং ওই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন। আশা করি ক্লিয়ার হয়েছে। ক্যারেক্টারিস্টিকগুলো আমরা আবার পড়বো, পুরোটাই লিখে দিয়েছি আমি, পুরোটা আবার পড়বো। ওকে, তাহলে এতদূর পর্যন্ত আমাদের কমপ্লিট। এবার কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস অ্যাবাউট বার ম্যাগনেটস, বার ম্যাগনেটস রিলেটেড কিছু আমরা ইম্পর্টেন্ট পয়েন্ট এবার আমরা দেখে নিই। ফার্স্ট পয়েন্ট কি বলা হয়েছে দেখো, দিস লাইন্স ফর্মস ক্লোজড কন্টিনিউয়াস কার্ভস, দিস লাইন্স ফর্মস ক্লোজড কন্টিনিউয়াস কার্ভস। প্রথমেই বলেছিলাম আমি যে ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলো কি হয়, ক্লোজড হয়, কন্টিনিউয়াস কার্ভস হয়, তাই না? ক্লোজড মানে ম্যাগনেটটার ভেতরেও কিন্তু ম্যাগনেটিক ফিল্ড লাইন্স পাওয়া যাবে। তো এই ছবিটাতে তুমি যদি দেখো, এখানে তো কমপ্লিট করা নেই, আমি কমপ্লিট করে দিচ্ছি।
এইভাবে সাউথ থেকে নর্থের দিকেও কিন্তু ম্যাগনেটিক ফিল্ড লাইন্সের ডাইরেকশন থাকে, অনেকগুলো থাকবে, আমি জাস্ট কয়েকটা একে দেখিয়ে দিচ্ছি। এরকম ভাবে ডাইরেকশন থাকবে, বুঝতে পারলে? তো এটাই বলা হয়েছে প্রথম পয়েন্টে, যে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স ফর্মস ক্লোজড কন্টিনিউয়াস কার্ভস। দ্য ট্যানজেন্ট drawn at any point of a field line represent the direction of the net magnetic field। আমি কি বললাম, কোনো একটা পয়েন্টে যদি আমি ট্যানজেন্ট ড্র করে দিই, ধরুন এইভাবে ট্যানজেন্ট ড্র করে দিলাম একটা, তাহলে এই ট্যানজেন্টটা কি রিপ্রেজেন্ট করবে, ওই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনকে রিপ্রেজেন্ট করবে। থার্ড পয়েন্ট ইজ দিস লাইন্স ক্যানট ইন্টারসেক্ট ইচ আদার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। ওকে, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। কি বলা হয়েছে দেখো, দিস লাইন্স ক্যানট ইন্টারসেক্ট ইচ আদার, এই লাইনগুলো একে অপরকে ইন্টারসেক্ট করে না। মনে করো এই একটা ফিল্ড লাইন্স, আর একটা ফিল্ড লাইন্স মনে করো এইটা, ঠিক আছে, এটাকে গ্রিনে দেখিয়ে দিই, এইটা হচ্ছে আর একটা ফিল্ড লাইন্স। এবার কোনো একটা পার্টিকুলার পয়েন্টে আমি যদি ফিল্ড লাইন্সগুলোর উপরে স্পর্শক ড্র করতে যাই, কোন জায়গায়, ধরুন ইন্টারসেক্টিং পয়েন্টে যদি আমি স্পর্শক ড্র করি, তাহলে রেড যে কালারটা আছে সেই কালারের জন্য স্পর্শক ড্র করতে গেলে এই ডাইরেকশন হবে, এবং গ্রিন লাইন্সের জন্য যদি আমি স্পর্শক ড্র করি তাহলে এই ডাইরেকশন হবে, ঠিক আছে? তার মানে তুমি দেখতে পাচ্ছ একটা পার্টিকুলার পয়েন্টে দুটো স্পর্শক টানা যাচ্ছে, দুটো ট্যানজেন্ট ড্র করা যাচ্ছে। ইট মিনস ওই পয়েন্টে কি আছে বলতো, ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন দুটো আছে, যেটা কখনোই পসিবল না। একটা পার্টিকুলার পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কখনোই দুটো দিকে হতে পারে না, একটা পার্টিকুলার ডাইরেকশনই হতে পারে। তো যখন এটা হতে পারে না, তার মানে দুটো ফিল্ড লাইন পরস্পরকে ইন্টারসেক্ট করতে পারে না, কারণ ইন্টারসেক্ট করলেই তো দুটো আলাদা আলাদা লাইনকে প্রকাশ করে দেবে। বোঝা গেছে? এটাই বলা হচ্ছে থার্ড পয়েন্টে, যে দিস লাইনস ক্যান নট ইন্টারসেক্ট ইচ আদার। ফোর্থ পয়েন্ট, আউটসাইড এ ম্যাগনেট দে আর ডাইরেক্টেড ফ্রম নর্থ টু সাউথ, দে আর ডাইরেক্টেড ফ্রম নর্থ টু সাউথ। আচ্ছা, এটা ছুটে গেছে, আমি বলে দিচ্ছি। আউটসাইড দ্য ম্যাগনেট মানে ম্যাগনেটের বাইরে, বাইরে দেখো নর্থ থেকে সাউথের দিকে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স হচ্ছে, তো সেটাই বলা হচ্ছে, দে আর ডাইরেক্টেড ফ্রম নর্থ টু সাউথ অ্যান্ড অ্যান্ড ইনসাইড দি ম্যাগনেট, ম্যাগনেটের ভেতরে যদি আমরা দেখি, ইনসাইড দি ম্যাগনেট ইট ইজ ইট ইজ ফ্রম সাউথ টু নর্থ, ইট ইজ ফ্রম সাউথ টু নর্থ। বোঝা গেছে? ইট ইজ ফ্রম সাউথ টু নর্থ। ক্লিয়ার? ওকে। আচ্ছা, তোমরা যদি এই পিডিএফটা পেতে চাও বা এই পিডিএফটা যদি তোমাদের প্রয়োজন পড়ে, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। এই তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, আমি এখান থেকে তোমাদেরকে দিয়ে দেবো। ওকে, চলো। আচ্ছা, এখানে দেখো ম্যাগনেটিক ফিল্ড লাইন্স ইন প্র্যাকটিক্যাল লাইফ দেখতে কেমন হয় সেটা আমি তোমাদেরকে দেখিয়েছি। ছবিটাতে ভালো করে দেখো, কিছু আয়রনের গুঁড়ো আছে, কিছু লোহার চূর্ণ আছে, কিছু আয়রনের গুঁড়ো আছে, এবং সেই আয়রন গুঁড়ো আমি ধরে নিচ্ছি একটা কাঁচের টেবিলের উপর রাখা আছে। একটা কাঁচের টেবিল নিয়েছি, সেই টেবিলের উপর আয়রন গুঁড়োকে আমি ছড়িয়ে দিয়েছি, এবং তার নিচে আমি একটা বার ম্যাগনেটকে রেখেছি। ঠিক আছে, একটা নিচে কি করেছি, একটা বার ম্যাগনেটকে রেখেছি। সাপোজ এইটা হচ্ছে সেই কাঁচের টেবিলটা, এবং তার উপর আমি আয়রন গুঁড়ো ছিটিয়ে রেখেছি, আর নিচে একটা বার ম্যাগনেট রেখেছি। এই বার ম্যাগনেটটা নর্থ পোল সাউথ পোল আছে। এবার যদি আমি এই কাঁচের টেবিলটার উপর টোকা দিয়ে ধীরে 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 যদি আমি নাড়াই, তাহলে এই আয়রন গুঁড়োগুলো যেগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা কিন্তু এই ছবিতে যেমন দেখতে পাচ্ছ এইভাবে ওরিয়েন্টেড হয়ে যাবে, এইভাবে ডাইরেকশনে ছড়িয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে তুমি দেখতে পাচ্ছ, দেখো, তুমি যদি এগুলোকে এক একটা ইমাজিনারি লাইন দিয়ে জয়েন করো, তাহলে তুমি বুঝে যাবে যে এগুলো কি, এগুলো হচ্ছে সব এক একটা ম্যাগনেটিক ফিল্ড লাইন্স। বুঝতে পারলে? খেয়াল করে দেখবে, এই জায়গাটা দেখতে পাচ্ছ না, এই জায়গাটা যেটা আমি রেড করে দিচ্ছি, এই জায়গাটা দেখো স্ট্রেংথ অনেক বেশি, তাই না? এখানে খুব বেশি পরিমাণে এসে জমা হয়ে গেছে, তার মানে এইটাই হচ্ছে পোল। ওকে, সিমিলারলি এখানেও দেখো স্ট্রেংথ খুব বেশি, এটা হচ্ছে পোল। আমি যদি একটা বার ম্যাগনেটের কথা বলি, সাপোজ এইটা হচ্ছে একটা বার ম্যাগনেট, তো বার ম্যাগনেটের শেষ বিন্দুগুলোতে স্ট্রেংথ বেশি থাকে না, একটু ভেতরের দিকে, একটু ভেতরের দিকে এই পয়েন্টগুলোতে, এটা এন পয়েন্ট, এটা এস পয়েন্ট, একটু ভেতরের দিকে যে পয়েন্টগুলো আছে সেইখানে স্ট্রেংথ বেশি থাকে, এবং এগুলোই হচ্ছে পোল। বোঝা গেল? ওকে, যত দূরে যাবো তত স্ট্রেংথ কমতে থাকবে, দেখবে এগুলোর যে ঘনত্ব সেটা কমে যাচ্ছে, ডেনসিটিটা কমে যাচ্ছে ম্যাগনেটিক ফিল্ড লাইন্সের। আশা করি ইন প্র্যাকটিক্যাল লাইফ ম্যাগনেটিক ফিল্ড লাইন্স কেমন হয় দেখতে বুঝতে পেরেছো। ওকে, এতক্ষণ পর্যন্ত আমরা বেসিক বেসিক জিনিস দেখলাম। এবার আমরা দেখব ম্যাগনেটিক ডাইপোল। এরপর থেকে আমাদের শুরু হয়ে যাচ্ছে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, ম্যাথমেটিক্যাল ফর্মুলা, এইসব জিনিসগুলো চলে আসবে। দেখো, ম্যাগনেটিক ডাইপোল, ম্যাগনেটিক ডাইপোল কাকে বলবো প্রথমত বুঝে নাও, ম্যাগনেটিক ডাইপোল কাকে বলে, পরে ইংরেজি আমরা পড়ছি। ম্যাগনেটিক ডাইপোল মানে হচ্ছে, দেখো ডাইপোল কথার অর্থ হচ্ছে দুটো পোল, দ্বিমেরু, চৌম্বক দ্বিমেরু বা ম্যাগনেটিক ডাইপোল। আমরা তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারে পড়েছি তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোল, তো ওখানেও দুটো মেরু ছিল। মেরু মানে দুটো মেরু যদি থাকে কোনো একটা চৌম্বক পদার্থের, তাহলে তাকেই আমরা বলবো ডাইপোল, ম্যাগনেটিক ডাইপোল। একটা নর্থ পোল থাকবে, একটা সাউথ পোল থাকবে।
তো এরকম ম্যাগনেটিক ডাইপোল আমরা কোথায় দেখতে পাই? এরকম ম্যাগনেটিক ডাইপোল আমরা বার ম্যাগনেটে দেখতে পাই। এই যে তুমি ছবিটা দেখতে পাচ্ছ, এটা বার ম্যাগনেট, এটার ক্ষেত্রে আমরা ম্যাগনেটিক ডাইপোল দেখতে পাই। তারপরে একটা নিডলও দেখতে পাচ্ছ তুমি, এটা ম্যাগনেটিক নিডল দেখতে পাচ্ছ, এটাকে চুম্বক শলাকা বলা হয়ে থাকে, সাধারণত কম্পাসে ইউজ করা হয়। তো এটাও এরও কি হচ্ছে, একটা নর্থ পোল আছে, সাউথ পোল আছে, তো এটাও কিন্তু ম্যাগনেটিক ডাইপোল। ওকে, তাহলে ম্যাগনেটিক ডাইপোলের ক্ষেত্রে কি হবে, দুটো পোল থাকবে এবং তাদের মধ্যে কিছুটা ডিস্টেন্স থাকবে, খুব অল্প ডিস্টেন্স থাকবে, তবে ডিস্টেন্স থাকবে, তবেই কিন্তু আমরা তাদেরকে ম্যাগনেটিক ডাইপোল বলতে পারি। ওকে, তো একটা ম্যাগনেটিক ডাইপোল ইজ অ্যান অ্যারেঞ্জমেন্ট which consists of two magnetic poles which consist of two magnetic poles and equal and opposite strength, পোলগুলোর স্ট্রেংথ ইকুয়াল এবং অপোজিট, একটা প্লাস তো একটা মাইনাস, নর্থের ক্ষেত্রে আমরা পজিটিভ স্ট্রেংথ ধরি এবং সাউথের ক্ষেত্রে আমরা ধরি নেগেটিভ স্ট্রেংথ। ওকে, তাহলে ইকুয়াল কিন্তু অপোজিট স্ট্রেংথ থাকবে অ্যান্ড সেপারেটেড বাই এ স্মল ডিস্টেন্স, এবং তাদের মধ্যে যে ডিস্টেন্সটা খুব কম ডিস্টেন্স থাকবে, অল্প ডিস্টেন্স থাকবে। এ বার ম্যাগনেট, এ কম্পাস নিডল এটসেট্রা আর দ্য এক্সাম্পল অফ ম্যাগনেটিক পোলস। খুব কঠিন? সহজ। ওকে, আচ্ছা, ম্যাগনেটিক ডাইপোল তো আমরা দেখলাম, এবার এই ম্যাগনেটিক ডাইপোলে মেজার করার জন্য আমরা একটা রাশি, একটা কোয়ান্টিটি পড়বো, সেটা পরে আসছি। তার আগে আমরা একটা টার্ম জেনে নিই, সেটা হচ্ছে পোল স্ট্রেংথ। কি বললাম? পোল স্ট্রেংথ। দেখো, পোল স্ট্রেংথ এটাকে আমরা স্মল এম দিয়ে ডিনোট করে থাকি, এই যে দেখতে পাচ্ছ স্মল এম দিয়ে ডিনোট করে থাকি, বা কোনো কোনো বইতে তোমরা এটাও পেয়ে যেতে পারো কিউ এম, কিউ সাফিক্সে এম, এইভাবেও পোল স্ট্রেংথকে ডিনোট করা হয়ে থাকে। পোল স্ট্রেংথ অ্যাকচুয়ালি তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারে চার্জ যে ভূমিকা নিয়েছিল, মানে আধান যে ভূমিকা নিয়েছিল, এইখানে পোল স্ট্রেংথের সেই একই ভূমিকা। ফর্মুলাগুলো যখন আমরা ডিরাইভ করব, দেখবো ওই চার্জ মানে ইলেকট্রিসিটি চ্যাপ্টারে বা স্থির তড়িৎ চ্যাপ্টারে, ইলেকট্রোস্ট্যাটিকের ক্ষেত্রে আমরা যে ফর্মুলাগুলো করেছি সেম ধরনেরই ফর্মুলা, শুধু টার্মগুলো চেঞ্জ, বাট বাকি চেহারাটা দেখতে একই রকম। ওকে, এই ধরনের আমরা ফর্মুলা পাবো। তো পোল স্ট্রেংথ আমি কি বললাম, চার্জের অনুরূপ। ঠিক আছে, এখানে পোল স্ট্রেংথ মানে ধরো না, এটা হচ্ছে একটা বার ম্যাগনেট, এটা একটা বার ম্যাগনেট, এই বার ম্যাগনেটের দুটো পোল আছে, এখানে একটা পোল আছে, এখানে একটা পোল আছে, এন পোল এবং এস পোল। তো এদের স্ট্রেংথকে মেজার করা হচ্ছে যে রাশিটা দিয়ে, তাকেই বলছি আমরা পোল স্ট্রেংথ। একটাকে পজিটিভ, একটাকে নেগেটিভ আমরা ধরে নেবো। ঠিক আছে, এটাকে কি বলবো আমরা? পোল স্ট্রেংথ। ওকে, এটাকেই আমরা বলবো পোল স্ট্রেংথ। আচ্ছা, এটার বাকি ডেফিনেশন আমরা পরে দেখবো, আপাতত এইটুকু জেনে রাখি। পোল স্ট্রেংথের যদি এসআই ইউনিট জানতে চাই, তাহলে এসআই ইউনিটটা হবে অ্যাম্পিয়ার ইন্টু মিটার। কোথা থেকে আসলো ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে, পরবর্তী যে ক্লাসগুলো আসবে সেই ক্লাসে দেখবে এইসব জিনিসগুলোকে আমি ব্যাখ্যা করে দিয়েছি। তাহলে প্রথম থেকে একটু মনে রাখার চেষ্টা করো, পোল স্ট্রেংথ এর ইউনিট কি বললাম আমি? অ্যাম্পিয়ার ইন্টু মিটার। পোল স্ট্রেংথের ইউনিট কি বললাম? অ্যাম্পিয়ার ইন্টু মিটার। ঠিক আছে, যার পোল স্ট্রেংথ যত বেশি হবে সে তত বেশি ফোর্স অ্যাপ্লাই করতে পারবে, পোল স্ট্রেংথ যত বেশি হবে তত বেশি ফোর্স অ্যাপ্লাই করতে পারবে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। ওকে, পোল স্ট্রেংথের আমি ইউনিট কি বললাম? অ্যাম্পিয়ার ইন্টু মিটার বললাম। পোল স্ট্রেংথের ইউনিট কি বললাম আমি? অ্যাম্পিয়ার ইন্টু মিটার। ওকে, ওকে, নেক্সট পয়েন্ট হচ্ছে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। এই যে আমি ম্যাগনেটিক ডাইপোলটা পড়লাম, এই ম্যাগনেটিক ডাইপোলটাকে মেজার করার জন্য একটা কোয়ান্টিটির প্রয়োজন আছে। তো এটা তো একটা ডিভাইস, তুমি দেখতে পাচ্ছ, একটা ইলেকট্রনিক বলছি, একটা ডিভাইস তুমি দেখতে পাচ্ছ, ম্যাগনেটিক ডিভাইস। তো এই ডিভাইসের কোয়ান্টিটিটাকে মেজার করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। কি বললাম? ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। বাংলায় কি পড়েছি এটাকে? চৌম্বক দ্বিমেরু ভ্রামক। ঠিক আছে, মোমেন্ট ভ্রামক, চৌম্বক দ্বিমেরু। দেখো কি করে এটাকে মেজার করা হচ্ছে। একটা বার ম্যাগনেট, তার নর্থ পোল, সাউথ পোল, ম্যাগনেটিক পোল স্ট্রেংথ হচ্ছে এম এবং মাইনাস এম, এবং এদের মধ্যে ধরে নাও একটা ডিস্টেন্স আছে, সেই ডিস্টেন্সটাকে আমি বলছি 12। পোল দুটোর মধ্যে ডিস্টেন্স কি বললাম? 12। আচ্ছা, এই ডিস্টেন্সটা খুবই কম, স্মল ডিস্টেন্স। ঠিক আছে, আমরা এটাকে 12 ধরলাম। এল কেন ধরিনি, আর কেন ধরিনি, যে কোনো মান ধরতে পারি। 12 ধরে ক্যালকুলেশন করতে সুবিধা হবে, ফর্মুলাগুলো সুন্দর সুন্দর আসবে বলেই আমি 12 ধরেছি। ওকে, তুমি চাইলে এখানে শুধু এল ধরতে পারো, চাইলে এখানে শুধু আরও ধরতে পারো। তো 12 ডিস্টেন্সের সেপারেশনে দুটো পোল রাখা আছে। তাহলে এর ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টকে যদি মেজার করতে হয়, তাহলে তুমি এইভাবে মেজার করবে যে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট ক্যাপিটাল এম ইজ ইকুয়াল টু, যে কোনো একটা স্ট্রেংথকে বসিয়ে দাও, পজিটিভ নেগেটিভ বসাবো না, ভ্যালু বসাবো শুধু, যে কোনো একটা স্ট্রেংথকে বসিয়ে দাও এবং তাদের মধ্যে যে ডিস্টেন্স সেটাকে নিয়ে নাও। এই রাশিটাকেই বলবো আমরা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। ওকে, এম ইন্টু 12 কি বলবো এটাকে আমরা? ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। অবভিয়াসলি এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, অবশ্যই এটা ভেক্টর কোয়ান্টিটি। যদি ভেক্টরিক্যালি লিখতে হয় তাহলে এইভাবে লিখবো, এম ভেক্টর ইকুয়াল টু 2ml ভেক্টর। ঠিক আছে, এল এর মাথায় ভেক্টর। যদি ভেক্টরিক্যালি লিখতে হয় তাহলে এইভাবে লিখবো আমরা, বোঝা গেছে? আচ্ছা, যখন ভেক্টর কোয়ান্টিটি তাহলে তো ডাইরেকশন আছে, তাই না? অবশ্যই ডাইরেকশন আছে। ডাইরেকশনটা কি হবে? দেখো, এর ডাইরেকশন হবে অলওয়েজ সাউথ টু নর্থ। কি হবে? অলওয়েজ, ডাইরেকশন আমি লিখে রাখছি, ডাইরেকশন, ডাইরেকশন কি হবে? ফ্রম সাউথ টু নর্থ।
বুঝতে পারলে? ওই ম্যাগনেটিক বার ম্যাগনেটটা যেটা আছে সেই বার ম্যাগনেটটার ভেতরে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স কোন দিকে হয়? সাউথ থেকে নর্থের দিকে হয় না? সেটাই, সেই ডাইরেকশনটাই হচ্ছে এখানে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের ডাইরেকশন, ফ্রম সাউথ টু নর্থ। ওকে, তাহলে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট আমাদের ক্লিয়ার হয়ে গেল। ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট হচ্ছে একটা কোয়ান্টিটি টু মেজার দ্য ম্যাগনেটিক ডাইপোল। অ্যান্ড এটা কিভাবে কি করে মেজার করা হচ্ছে? এম ইন্টু 2L করে মেজার করা হচ্ছে। এর ডাইরেকশন কোন দিকে হচ্ছে? ফ্রম সাউথ টু নর্থ, ফ্রম সাউথ টু নর্থ। খুবই ইম্পর্টেন্ট ডাইরেকশনটা, এই ডাইরেকশনের উপর ডিপেন্ড করে কোশ্চেনকে তোমাদের ঘুরিয়ে দিবে। ডাইরেকশন যদি ক্লিয়ার না থাকে কোশ্চেন সলভ করতে পারবে না। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা। ওকে, পোল স্ট্রেংথ অ্যান্ড ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট ইন স্পেশাল কেসেস। এবার আমরা কি করবো বলতো? এবার আমরা পোল স্ট্রেংথ এবং ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট কিভাবে কিভাবে চেঞ্জ হচ্ছে বিভিন্ন কেসে, বিভিন্ন ক্ষেত্রে, সেই সব জিনিসগুলো আমরা দেখবো। আমি কোশ্চেন দিই তাহলে ভালো বুঝতে পারবে। একটা কেস নিই, যেমন দেখো প্রথম যেটা বলা হয়েছে, ইফ বার ম্যাগনেট ইজ কাট ইনটু টু ইকুয়াল পিসেস সাচ দ্যাট দ্য লেন্থ অফ ইচ পিস বিকামস হাফ। ভালো করে শোনো, একটা বার ম্যাগনেট, প্রথমত একটা বার ম্যাগনেট আমি নিয়ে নিই। এই হলো একটা বার ম্যাগনেট। এই বার ম্যাগনেটের একটা এন পোল একটা এস পোল এরকম আছে, ঠিক আছে? এবার এই বার ম্যাগনেটটাকে কি করা হয়েছে বলতো? এই বার ম্যাগনেটটাকে না কাটা হয়েছে। কিভাবে কাটা হয়েছে? লেন্থ ওয়াইজ কাটা হয়েছে, হাফ করা হয়েছে। সরি, লেন্থ ওয়াইজ নয়, এমনভাবে কাটা হয়েছে যাতে করে এই লেন্থটা হাফ হয়ে যায়। এমনভাবে কাটা হয়েছে যাতে করে এই লেন্থটা হাফ হয়ে যায়। টু ইকুয়াল পিসেস সাচ দ্যাট দ্য লেন্থ অফ ইচ পিস বিকামস হাফ। তাহলে আমি কি করে কাটতে পারি বলতো? এটাকে এইভাবে কেটে দিতে পারি, এটাকে এইভাবে কেটে দিতে পারি। ওকে, প্রথম দিকে মনে করো এর স্ট্রেংথ ছিল এম আর এর স্ট্রেংথ ছিল মাইনাস এম। যখনই আমি এটাকে কেটে হাফ হাফ করে দিব, তখন ধরো এরকম একটা ছোট পার্ট এইদিকে তৈরি হলো আর ওই দিকে আর একটা ছোট পার্ট তৈরি হলো, এরকমই তো তৈরি হলো। এটা এস ছিল, এটা এন ছিল। কিন্তু আমি বলেছিলাম তোমাদেরকে যে মনোপল ডাজ নট এক্সিস্ট, মনোপল এক্সিস্ট করে না। তার মানে যখনই এখানে এন আছে তার উল্টো দিকে একটা এস ইনডিউসড হয়ে গেল অলরেডি। যখন এখানে এস আছে তার উল্টো দিকে একটা এন ইনডিউসড হয়ে গেল অলরেডি। এবং এন এর পোল যেহেতু এম ছিল তাই এখানে মাইনাস এম ইনডিউসড হলো। এটা যেহেতু মাইনাস এম ছিল তাই এখানে এম ইনডিউসড হলো। তার মানে তুমি দেখতে পাচ্ছ এটাকে হাফ করে দিলেও, লেন্থ অর্ধেক করে দিলেও কি হচ্ছে? এর পোল স্ট্রেংথের কোনো পরিবর্তন হচ্ছে না, পোল স্ট্রেংথ সেম থাকছে। ওকে, তাহলে তুমি একটা পয়েন্ট এখানে উল্লেখ করে দিতে পারো। পয়েন্টটা কি? যে পোল স্ট্রেংথ রিমেইনস আনচেঞ্জড, রিমেইনস আনচেঞ্জড। ওকে, পোল স্ট্রেংথ তাহলে কি হলো? রিমেইনস আনচেঞ্জড, পোল স্ট্রেংথ কখনো চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, আর কি হতে পারে এখানে? আর কি চেঞ্জ হতে পারে? ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের কি চেঞ্জ হচ্ছে দেখো। আচ্ছা, প্রথম দিকে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট m1 বলে দিচ্ছি আমি। প্রথম দিকে বলতে এই কেসটা যখন আমি কাটিনি, হাফ করিনি, তখন ম্যাগনেটিক পোল স্ট্রেংথ কত ছিল? ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট কত ছিল? m1। এবং সেটাকে আমি লিখতে পারি স্মল m ইন্টু 12। 12 কি? 12 হচ্ছে তাদের মধ্যে যে ডিস্টেন্সটা, বুঝতে পারলে? হাফ করার পর কি হয়ে গেছে তাদের মধ্যে ডিস্টেন্স? এটাতে এল হয়ে গেছে আর এটাতে এল হয়ে গেছে। তাহলে আমি পার্টিকুলার হাফ করার পর পার্টিকুলার একটার যদি আমি ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট মেজার করতে যাই m2, তাহলে আমি কি পাবো বলো তো? পোল স্ট্রেংথ ইনটু তাদের মধ্যে ডিস্টেন্স, মানে m ইন্টু এল পাবো। তো তুমি বুঝতে পারছো না যে এখান থেকে m2টা অ্যাকচুয়ালি কি দাঁড়ালো? m2টা হচ্ছে m1/2। m2টা হচ্ছে m1/2, মানে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টটা কি হয়ে গেল? হাফ হয়ে গেল। ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট কি হয়ে গেল? হাফ হয়ে গেল। তাহলে এখানেও একটা পয়েন্ট আমি ইউজ করে নিচ্ছি যে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট বিকামস হাফ, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টস বিকামস হাফ। তাহলে দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট পাওয়া গেল। তো কি পেলাম? যখন আমরা এটাকে হাফ করে দেবো, লেন্থ ওয়াইজ হাফ করে দেবো, তখন আমরা কি পাবো? পোল স্ট্রেংথের কোনো পরিবর্তন হবে না, বাট এর ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট হাফ হয়ে যাবে। যদি খুব সহজে মনে রাখতে পারো তো খুব ভালো, আদারওয়াইজ এরকম গ্রাফ ডায়াগ্রাম ড্র করে করে করবে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে কিন্তু এগুলো থেকে, সেই জন্য আমি তোমাদেরকে ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি। নেক্সট পয়েন্টে দেখো, নেক্সট কেস কি বলা হচ্ছে? ইফ বার ম্যাগনেট ইজ কাট ইনটু টু ইকুয়াল পিসেস। আচ্ছা, এটা ইকুয়াল হবে, টু ইকুয়াল পিসেস। এবারও বার ম্যাগনেটকে দুটো ইকুয়াল পিসেসে কাট করা হয়েছে, সাচ দ্যাট দ্য উইথ অফ দ্য পিস বিকামস হাফ, নট লেন্থ, ইটস উইথ বিকামস হাফ। ওকে, সো ইফ দিস ইজ দ্য বার ম্যাগনেট এন অ্যান্ড এস, দেন কি করে এটাকে ডিভাইড করা হয়েছে? এইভাবে ডিভাইড করা হয়েছে, এইভাবে হাফ করা হয়েছে। বুঝতে পারলে? যখন এইভাবে হাফ করে দিবে তাহলে একটা পার্ট ওপরের দিকে থাকবে এইরকম, লেন্থের তো কোনো পরিবর্তন হয়নি, আর একটা পার্ট নিচের দিকে থাকবে এইরকম। লেন্থের কোনো পরিবর্তন হয়েছে না, লেন্থের পরিবর্তন হয়নি। প্রথম দিকে লেন্থ ছিল 12,
পরেও লেন্থ কত আছে 12। তাহলে পরিবর্তন কি হলো? পরিবর্তন হলো পোল স্ট্রেংথ। দেখো তুমি এখানে পোলটাকেই কেটে দিয়েছো, হাফ করে দিয়েছো, তাহলে স্ট্রেংথটা কিন্তু হাফ হয়ে গেল। বুঝতে পারলে? এটার যদি পোল স্ট্রেংথ এম আর এম থাকে, প্লাস মাইনাস আমি কনসিডার করলাম না, তাহলে ওপরে কি হয়ে যাবে বলো তো? m/2 m/2। সিমিলারলি নিচেরটা কি হয়ে যাবে? m/2 m/2। পোল স্ট্রেংথটা কিন্তু হাফ হয়ে গেল। তাহলে এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট হিসেবে আমি অ্যাড করে দিচ্ছি কি, পোল স্ট্রেংথ বিকামস হাফ। পোল স্ট্রেংথ হাফ হয়ে গেল। বোঝা গেছে? আচ্ছা, এবার ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের কি চেঞ্জ হলো? দেখো, m1 ইকুয়াল টু আগে কি ছিল? m1 ইকুয়াল টু আগে ছিল স্মল m ইন্টু 12। এটা আগে ছিল ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। পরে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টটা কি হয়ে গেল বলো তো? পরে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টটা হলো m/2 ইন্টু 12। লেন্থের কোনো চেঞ্জ হয়নি, পোল স্ট্রেংথ হাফ হয়ে গেছে। তার মানে তুমি এটাকে কি বলতে পারো? m ইন্টু l। তার মানে তুমি এখান থেকে দেখে বুঝতে পারছো যে m2টা কিন্তু m1/2 হয়ে গেল, আগেরটার হাফ হয়ে গেল। বোঝা যাচ্ছে না? মানে এই ক্ষেত্রেও কি হলো, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টটা হাফ হয়ে গেল। এই ক্ষেত্রেও আমি এখানে পয়েন্ট ইউজ করে দিচ্ছি, ম্যাগনেটিক ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট বিকামস হাফ। ওকে, তাহলে দুটো পয়েন্ট আমরা কি বুঝতে পারলাম? আমরা এটাই বুঝতে পারলাম যে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, সরি, ম্যাগনেটিক ডাইপোলকে যদি হাফ করে দিই, সেটা হতে পারে যে তার লেন্থ হাফ করে দিলাম, বা হতে পারে তার উইথকে হাফ করে দিলাম। কি হবে? ডাইপোল মোমেন্ট কিন্তু হাফ হয়ে যাবে। কিন্তু পোল স্ট্রেংথ একটাতে চেঞ্জ হবে, একটা চেঞ্জ হবে না। যদি আমি লেন্থকে হাফ করে দিই তাহলে চেঞ্জ হবে না, যদি আমি উইথকে হাফ করে দিই তাহলে চেঞ্জ হয়ে হাফ হয়ে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। ওকে, নেক্সট কেস দেখো কি বলেছে, ইফ দ্য বার ইফ দ্য ম্যাগনেট ইজ বেন্ট ইন দ্য ফর্ম অফ সেমি সার্কেল। এবার কি বলা হয়েছে? ম্যাগনেটটাকে বেন্ড করা হয়েছে। এটা যদি ম্যাগনেট হয়, এটাকে বেন্ড করে দিয়েছি, অর্ধবৃত্ত বানিয়ে দিয়েছি। এটাকে তো আমি বেন্ড করতে পারবো না, এটা আমার পেন। দেখো, এই হচ্ছে একটা বার ম্যাগনেট, নর্থ পোল, সাউথ পোল। ডিস্টেন্স কিন্তু এদের মধ্যে 12 আছে। আমি 12 ধরেই চলছি, তুমি এল ধরেও চলতে পারো। এবার কি করা হলো বলো তো? একে বেন্ড করে দেওয়া হলো, এইরকম ভাবে বেন্ড করে দেওয়া হলো, সেমি সার্কুলার। এইভাবে বেন্ড করে দেওয়া হলো, সেমি সার্কুলার করে দেওয়া হলো। মোটামুটি বুঝে নাও এটা সেমি সার্কুলার। এভাবে বেন্ড করে দেওয়া হলো। তাহলে এখন পোলগুলো কোথায় আছে? এইখানে। আর পোল আছে এইখানে। তুমি এবার বলো তো, পোল দুটোর মধ্যে ডিস্টেন্স আগের থেকে কমে গেল, বেড়ে গেল, নাকি একই থাকলো? কোশ্চেন শোনো, আগে পোল পোল তুমি দেখতে পাচ্ছ 12 ডিস্টেন্সের অ্যাপার্টে ছিল। এখন আমি এটাকে যদি বেন্ড করে দিই, তাহলে তুমি বলো পোল দুটোর মধ্যে ডিস্টেন্স বেড়ে গেল, কমে গেল, নাকি আনচেঞ্জড থাকলো? অবভিয়াসলি কমে গেল পোল দুটোর মধ্যে ডিস্টেন্স, তাই না? প্র্যাকটিক্যালি বোঝা যাচ্ছে পোল দুটোর মধ্যে ডিস্টেন্স কমে গেল। এবং এই ডিস্টেন্সটা কত হলো তুমি জানো না। কিন্তু এই সার্কেলটা যদি আর রেডিয়াসের একটা সার্কেল হয়, তাহলে তুমি বুঝতে পারছো এদের মধ্যে ডিস্টেন্সটা হয়ে যাবে ডায়ামিটারের সমান, দ্যাট ইজ 2r। এটা তো বোঝা যাচ্ছে। কিন্তু আমি রেডিয়াস জানি না। এবার রেডিয়াস কি করে বের করবো? দেখো, রেডিয়াসের সাথে এখানকার লেন্থের কিন্তু একটা সমস্ত সমীকরণ তৈরি করা যেতেই পারে। কিভাবে? টোটাল ডিস্টেন্স তো 12 ছিল, ওয়্যারটা বলছি, সরি, ম্যাগনেটটা। টোটাল ডিস্টেন্স কত ছিল? 12। এবার এটাই কি হয়ে গেল বলো তো? পুরো সার্কামফারেন্সের হাফ হয়ে গেল। এই যে আমি পুরো একটা সার্কুলার লুপে বাঁকিয়ে দিয়েছি, পুরো সার্কেল হতে গেলে সার্কামফারেন্স কত হতো? পরিধি কত হতো? 2πr। কিন্তু তা তো হয়নি, সেমি সার্কেল মানে হাফ করেছি, তাই 2πr/2 করেছি। বোঝা গেল? দেখো, এখান থেকে যদি তুমি কম্প্যারিজন করো, তাহলে আর ইকুয়াল টু তুমি লিখতে পারছো 2l ডিভাইডেড বাই পাই। আর ইকুয়াল টু কি লিখতে পারছো? 2l ডিভাইডেড বাই পাই লিখতে পারছো। তাহলে তুমি এখন বলো, প্রথম দিকে এটার ক্ষেত্রে পোল স্ট্রেংথ ছিল m1, সরি, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট ছিল m1, এবং ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টটাকে তুমি লিখতে পেরেছিলে m ইন্টু 12। কিন্তু এখন এটার ক্ষেত্রে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টটাকে তুমি লিখছো m2 সেকেন্ড কেসে, এবং m2 কে তুমি কি বলবে? পোল স্ট্রেংথের কোনো চেঞ্জ হয়নি, ওটাকে তো আর ভাঙা হয়নি, mই আছে, কিন্তু ডিস্টেন্সটা হয়ে গেছে কত? 2r। এবার 2r না রেখে আমি কি করব? আর কে সরিয়ে আমি 2l/পাই লিখে দিই কম্পারিজন করার জন্য। আর কে সরিয়ে আমি এটা লিখতে পারি 2l/পাই। তাহলে তুমি বলো তো, m1 আর m2 এর মধ্যে কম্পারিজন করলে কি হচ্ছে? আমি এইভাবে লিখি তো, m2 ডিভাইডেড বাই m1। তার মানে এইটা ডিভাইডেড বাই এইটা। লিখে লিখে করবো কি? বড় হয়ে গেছে এখন, তোমরা পারবে এগুলো, তো লিখে লিখে করছি না। এম কেটে যাবে, একটা করে 2 কেটে যাবে, এলটাও কেটে যাবে। তাহলে থাকবে কি? এখানে পড়ে থাকবে শুধু একটা 2 ডিভাইডেড বাই পাই, আর নিচে কিছু থাকবে না। এটা হবে m2/m1।
বোঝা গেল? বা কখনো কখনো অপশানে এরকমও থাকতে পারে m2 ইকুয়াল টু 2/পাই ইন্টু m1। তো যাই থাকুক না কেন, তুমি আশা করি বুঝতে পেরেছো কি করতে হবে। আশা করি তুমি বুঝতে পেরেছো কি করতে হবে। ক্লিয়ার? কি করে করতে হবে? এরপর তোমাকে যেমনই শেপ দিক না কেন তুমি নিজের মতো করে করে নিতে পারবে। মানে তোমাকে কি করতে হবে বলো তো? লেন্সটাকে কোনো না কোনো ভাবে তোমাকে লেন্থের একটা ইকুয়েশন বানিয়ে তোমাকে সমান করতে হবে। সেখান থেকে লেন্থের কম্পারিজন যদি করে নিতে পারো, তবেই তোমার ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের কম্পারিজন কিন্তু হয়ে গেল। ওকে, চলো। আচ্ছা, আরো কেস আছে, দেখো কি বলেছে এখানে। এই কেসটাতে কি বলা হয়েছে একটু পড়ে নাও তো। when two identical bar magnet are joined perpendicularly to each other, শোনো ভালো করে, দুটো আইডেন্টিক্যাল বার ম্যাগনেটকে জয়েন করা হয়েছে। ধরে নাও এই একটা বার ম্যাগনেট, আর একটা বার ম্যাগনেট আমি গ্রিন কালারে দেখিয়ে দিই। ধরে নাও এইটা হচ্ছে আর একটা বার ম্যাগনেট। দুটো আইডেন্টিক্যাল বার ম্যাগনেট বলেছে। আইডেন্টিক্যাল মিন্স দুজনের পোল স্ট্রেংথ সেম, দুজনের লেন্থ সেম, সব দিক থেকে সেম, ডাইপোল মোমেন্টও সেম। তো ধরে নাও আমি কি নেব, ধরে নাও এটাকে আমি নিয়ে নিচ্ছি সাউথ, আর এটাকে নিয়ে নিচ্ছি নর্থ। সিমিলারলি এটাকে নিয়ে নিচ্ছি নর্থ, এটাকে নিয়ে নিচ্ছি সাউথ, যেমন খুশি একটা কম্বিনেশন তুমি নিতে পারো। আচ্ছা, তাহলে এর ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট, এই রেড যে পোলটা তুমি দেখতে পাচ্ছ, রেড ম্যাগনেটটা যে দেখতে পাচ্ছ, এই রেড ম্যাগনেটটার ক্ষেত্রে ডাইপোল মোমেন্টের ডাইরেকশন কোন দিকে হবে বলো তো? ফ্রম সাউথ টু নর্থ, এই ডাইরেকশনে হবে, ফ্রম সাউথ টু নর্থ। এবং গ্রিনের ক্ষেত্রে কোন দিকে হবে? ফ্রম সাউথ টু নর্থ, ফ্রম সাউথ টু নর্থ, এই ডাইরেকশনে হবে। এবং এদের মধ্যে অ্যাঙ্গেল তুমি দেখতে পাচ্ছ কত ডিগ্রি হচ্ছে? 90 ডিগ্রি হচ্ছে। এদের দুজনের জন্য যদি টোটাল ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট বের করতে হয় তাহলে কি করবো দেখো। ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট ভেক্টর কোয়ান্টিটি। তাহলে যদি যোগ করতে হয় ভেক্টরিক্যালি যোগ করতে হবে। আচ্ছা, রেডের জন্য আমি বলে দিচ্ছি m1 ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, ঠিক আছে। এবং গ্রিনের জন্য আমি বলে দিচ্ছি m2 ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, দুটোকে ভেক্টরিক্যালি যোগ করব, তাই না? আচ্ছা, এখানে m1 আর m2 দুজনের ভ্যালু কিন্তু সেম, m1 আর m2 এর ভ্যালু দুজনেরই সেম। আমি যদি এটাকে সরি, এটাকে এম ড্যাশই বলে দিই, রেজাল্ট্যান্টটাকে আমি এম ড্যাশ বলে দিই, তাহলে তুমি এরকম লিখতে পারো যে এম ড্যাশ ইজ ইকুয়াল টু রুট ওভার m1 স্কোয়ার প্লাস m2 স্কোয়ার প্লাস 2 m1 m2 cos থিটা। ভেক্টরের ল, এম ড্যাশ ইকুয়াল টু রুট ওভার m1 স্কোয়ার প্লাস m2 স্কোয়ার প্লাস 2m1 m2 cos থিটা। বা তুমি এরকমও বলতে পারো যে m স্কোয়ার প্লাস m স্কোয়ার, কারণ m1 m2 দুজনেই তো সমান এবং সেটাকে আমি m ধরে নিলাম, প্লাস জিরো। জিরো কেন? জিরো কেন? বিকজ থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, তুমি ছবিতে দেখতে পাচ্ছ। ওকে, তাহলে এখান থেকে এটাকে লেখা যেতে পারে রুট টু এম। কি লেখা যেতে পারে? রুট টু এম। তার মানে রেজাল্ট্যান্ট কত বেরোচ্ছে? রুট টু এম। বোঝা গেল? একদম ভেক্টরকে কাজে লাগিয়ে দিলাম আমরা এখানে। কোথা থেকে কিভাবে কি জিনিস কাজে লেগে বুঝতে পারছো কিনা? পুরো চ্যাপ্টার রিলেটেড, ফিজিক্সের সম্পূর্ণ চ্যাপ্টারগুলো একে অপরের সাথে রিলেটেড হয়ে থাকে। ওকে, তাহলে এই ধরনের কেস থাকতে গেলেও কিন্তু আমরা বের করতে পারবো। এটা তো 90 ডিগ্রির জন্য ছিল, 90 ডিগ্রি ছাড়া যদি অন্য কোনো অ্যাঙ্গেল থাকতো 60 ডিগ্রি পারতাম না করতে? পারতাম। থিটার জায়গায় কি বসাতাম বলো তো? 60 ডিগ্রি। ওকে, কিন্তু খেয়াল রাখতে হবে অ্যাঙ্গেলটা 60 হচ্ছে 90 হচ্ছে না কত হচ্ছে সেটা যেন বুঝতে পারো তুমি। অ্যাঙ্গেলের উপর সবকিছু ডিপেন্ড করছে। হ্যাঁ, এখনই একটা প্রবলেম পাবে তোমরা যেখানে অ্যাঙ্গেলই ঠিক করতে পারবে না। দেবো, প্রবলেম আছে একটা, কিছু একটু একটু পরেই তোমরা পাবে। আচ্ছা, আরো কেস আছে, দেখো কি বলেছে। when two bar magnets are inclined at an angle theta, দুটো বার ম্যাগনেট যদি থিটা অ্যাঙ্গেলে থাকে, তো মনে করো সাউথ নর্থ, সিমিলারলি এদিকে আমি আর একটা বার ম্যাগনেট নিয়ে নিই, সাউথ নর্থ, এদের মধ্যে অ্যাঙ্গেল কত? থিটা। দেখো অ্যাঙ্গেলটা কার কার মধ্যে নিচ্ছি, অ্যাঙ্গেলটা নিচ্ছে ডাইপোল মোমেন্টের মধ্যে। এখানে ডাইপোল মোমেন্টের ডাইরেকশন সাউথ থেকে নর্থের দিকে, আর এখানে ডাইপোল মোমেন্টের ডাইরেকশন সাউথ থেকে নর্থের দিকে, তাই কিন্তু আমি তাদের মধ্যে অ্যাঙ্গেলটাকে থিটা নিয়েছি। বুঝেছো? ওকে, তাহলে এই ক্ষেত্রে যদি আমাকে বের করতে হয় এম ড্যাশ, তাহলে ওই আগের মতোই বের করবো না? m1 স্কোয়ার প্লাস m2 স্কোয়ার প্লাস 2m1 m2 cos থিটা। এবার m1 m2 একই আছে না আলাদা আছে, আইডেন্টিক্যাল আছে কিনা সেগুলোর উপর ডিপেন্ড করে ভ্যালু। আমি একটা জেনারেল ফর্মুলা তোমাকে লিখে দিলাম। আচ্ছা, কখনো কখনো এমনও হতে পারে, ধরো না এদের দুজনের যে রেজাল্ট্যান্ট, সেই রেজাল্ট্যান্টটা তো এদের মধ্যেই কোনো দিকে হবে। ধরো না এটা হচ্ছে সেই রেজাল্ট্যান্ট এম ড্যাশ, তো এও তো একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করবে, তাই না? সেই অ্যাঙ্গেলটাকে যদি আমি ফাই বলে দিই, তো সেই অ্যাঙ্গেলটা তুমি কি করে বের করবে? এই অ্যাঙ্গেলটাকে যদি ফাই বলে দিই, এই অ্যাঙ্গেলটা তুমি কি করে বের করবে? ভেক্টর কোয়ান্টিটি, অবশ্যই ডাইরেকশনের প্রয়োজন আছে আমার। তো এই অ্যাঙ্গেলটাকে বের করার নিয়ম দেখো, ট্যান ফাই ইজ ইকুয়াল টু m1 সাইন থিটা বাই
আচ্ছা, এটাকে যদি আমি M1 বলি আর এটাকে যদি M2 বলি, তাহলে কি হবে দেখো, তাহলে হবে M1 সাইন থিটা বাই M1 কস থিটা প্লাস M2। এবার তোমার মনে হতে পারে আমি কি করে মনে রাখবো কোনটা উপরে হবে, সাইন উপরে হবে, কস নিচে হবে, M1 M2 এর মধ্যে কি কখন হবে, কেমন যেন গুলিয়ে যাচ্ছে না। আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি, দেখো এই জায়গাটাই দেখো, এইটা হলো M2 আর এটা হলো M1, ঠিক আছে। এবার তুমি কি চাইছো, তুমি চাইছো অ্যাঙ্গেল, কার মধ্যে অ্যাঙ্গেল চাইছো তুমি, তুমি M2 এর সাথে অ্যাঙ্গেল চাইছো, M2 এর সাথে অ্যাঙ্গেলটাকে তুমি ফাই বলেছো, আর এদের মধ্যে অ্যাঙ্গেল কত আছে, থিটা। তুমি কি করে বের করবে বলো তো, দেখো তুমি যদি এইখানে একটা ট্রায়াঙ্গেল ইমাজিন করো, এইভাবে যদি একটা ট্রায়াঙ্গেল ইমাজিন করো, করতে পারছো, এই যে এই ট্রায়াঙ্গেলটাকে যদি ইমাজিন করো, তাহলে এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ট্যান ফাই ইকুয়াল টু লম্ব বাই ভূমি, পারপেন্ডিকুলার বাই বেস, তাই না। তো এখানে লম্ব কোনটা, লম্ব হচ্ছে এটা, আর বেস কোনটা, বেস হচ্ছে এটা, তাই না। আমি প্রথমে বেসটাকে লিখছি, দেখো বেসে কাকে কাকে পাবে, বেসে তুমি M2 কে তো পাচ্ছই, বেসে M2 কে পাচ্ছই, এছাড়া এই যে M1টা একে তো ভুলে গেলে চলবে না, তাহলে M1 এরও একটা কম্পোনেন্ট কিন্তু বেসে আছে, এবং সেই কম্পোনেন্টটা কত, M1 cos থিটা, বেসে কে আছে, M1 cos থিটা, বুঝতে পারলে। তো সেটাই আমি এখানে লিখেছিলাম, আমি মনে রাখি যেভাবে তোমাকে সেইভাবে বলে দিচ্ছি। আর ওপরে কি করব, ওপরে করব এই পারপেন্ডিকুলারটা, এই পারপেন্ডিকুলারটা কোথা থেকে পাবো, M1 এর জন্যই পাবো, M1 এর সাথে থিটা কম্পোনেন্ট এইভাবে পারপেন্ডিকুলার যদি থাকে, তাহলে সেটাকে বলবো M1 সাইন থিটা, তাহলে M1 সাইন থিটা, বুঝতে পেরেছো। এই জিনিসটাই আমি এইভাবেই তোমরা মনে রাখবে, আমি এইভাবে মনে রাখি, তোমরাও এইভাবে মনে রাখবে, ঠিক আছে। এত বড় ক্যালকুলেশন আমাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র ফর্মুলাগুলোকে মুখস্থ রাখতে হবে। আর এই ফর্মুলাটা তো একটু জটিল হয়ে গেল যে কিভাবে মনে রাখবো, তার ট্রিকটা আমি তোমাদেরকে বলে দিলাম, আশা করছি ক্লিয়ার হয়েছে। যদি সমস্যা হয় ভিডিও একবার রিভাইন্ড করো, পেছনে যাও, পেছনে গিয়ে আরেকবার দেখো, আশা করি বুঝে যাবে। ওকে, চলো নেক্সট কি আছে দেখো, ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ অ্যাট এ পয়েন্ট অন অ্যাক্সিস ডিউ টু ম্যাগনেটিক ডাইপোল। ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ বের করবো, ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ, আচ্ছা হ্যাঁ, ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ অ্যাট এ পয়েন্ট অন অ্যাক্সিস ডিউ টু ম্যাগনেটিক ডাইপোল। একটা ম্যাগনেটিক ডাইপোলের জন্য আমরা কি বের করতে চাই, ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ বের করতে চাই। তার আগে আমি তোমাদেরকে বলে দিই, তার আগে আমি তোমাদের বলে দিই, ধরো না কোনো একটা ম্যাগনেট আছে, ম্যাগনেটের দুটো পোল তো, এন আর এস। তো এন পোলের জন্য এন এর ধরে নাও মেরু শক্তি এম, মেরু শক্তি বলতে আমি কি বলছি বলতো, পোল স্ট্রেংথের কথা বলছি, ঠিক আছে। পোল স্ট্রেংথ ধরে নাও এম, তাহলে এই এম এর জন্য কিছুটা ডিস্টেন্স দূরে, ধরে নাও আর ডিস্টেন্স দূরে কোনো একটা বিন্দুতে যদি ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বের করতে হয়, তাহলে সেটা হবে μ0/4 পাই ইন্টু m/r²। এরকম ধরনের ফর্মুলা আমরা পড়েছি কোথায় বলতো, ইলেকট্রিসিটিতে, কুলম্বস ল। একটা চার্জ কিউ চার্জ, তার জন্য ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা 1/4πε0 q/r², মনে পড়ছে, 1/4πε0 q/r²। তো তার সাথে কম্পারিজন করে মনে রাখবো এটা, ওখানে ছিল কনস্ট্যান্টটা 1/4πε0, এখানে কনস্ট্যান্টটা হচ্ছে μ0/4 পাই। μ0 কে কি বলা হয়, চৌম্বক ভেদ্যতা, তাই না, পারমিয়াবিলিটি অফ ফ্রি স্পেস। আচ্ছা, আরটা কি, ডিস্টেন্স কিউ এম থেকে, মানে এম থেকে কতটা দূরে আছে। ওকে, মনে থাকবে তো। ওকে, এই ফর্মুলাটাকে কিন্তু আমরা কাজে লাগাবো। দেখো এখানে যে টপিকটা আছে সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ অ্যাট এ পয়েন্ট অন অ্যাক্সিস ডিউ টু ম্যাগনেটিক ডাইপোল। একটা ম্যাগনেটিক ডাইপোল আছে, এই ধরনের একটা ম্যাগনেটিক ডাইপোল। আমি এখানে একটু ক্যালকুলেশন করে দেখাবো, তোমাদের ক্যালকুলেশনের প্রয়োজন নেই, আমি করে দেখাবো ফর্মুলা কি করে আসছে। এই হলো নর্থ পোল আর এই হলো সাউথ পোল। হুম, এটা হচ্ছে তাদের মিডিল পয়েন্ট, মিডিল পয়েন্টের নাম আমি বলে দিচ্ছি ও। এর লেন্থ কত, ম্যাগনেটটার লেন্থ হচ্ছে 12, মানে পোল দুটোর মধ্যে ডিস্টেন্স কত, 12। তাহলে তুমি বলো তো এর ম্যাগনেটিক মোমেন্ট এম যেটা, ডাইপোল মোমেন্ট যেটা, সেই ডাইপোল মোমেন্টটাকে আমি লিখতে পারি না 2ml, এমটা হচ্ছে স্মল এমটা হচ্ছে পোল স্ট্রেংথ আর 12টা হচ্ছে তাদের মধ্যে ডিস্টেন্স, বলতে পারি তো। আচ্ছা বলতে পারি, তাহলে যদি আমি এটা বলতে পারি, এবার তুমি দেখো আমি কোথায় বের করতে চাই, ধরে নাও এর মাঝের পয়েন্ট থেকে, মাঝের পয়েন্ট থেকে মানে ও পয়েন্ট থেকে শুরু করে আর ডিস্টেন্স দূরে কোনো একটা পয়েন্ট আমার আছে, সেই পয়েন্টটার নাম আমি দিয়ে দিচ্ছি পি পয়েন্ট। সেই পি পয়েন্টে আমি বের করতে চাইছি ফিল্ড স্ট্রেংথ, ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ, মোট কথা ম্যাগনেটিক ফিল্ড বি বের করতে চাইছি। তাহলে আমি কি করে বের করবো, দেখো ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ বি যদি বের করতে হয়, প্রথমে আমি বি নর্থ পাবো, মানে এখানে একটা নর্থ পোল আছে না, সেই নর্থ পোলের জন্য কিন্তু প্রথমত আমি এখানে ম্যাগনেটিক ফিল্ড পাবো। তাহলে নর্থ পোলের জন্য ম্যাগনেটিক ফিল্ড যদি বের করতে হয়, ফর্মুলা কি, μ0/4 পাই ইন্টু স্মল এম ডিভাইডেড বাই ডিস্টেন্সের স্কোয়ার। এখানে ডিস্টেন্স দেখো আর নয়, নর্থ পোল থেকে পি পর্যন্ত ডিস্টেন্সটাকে আর বলবে না, আর বলা যাবে না, কি বলতে হবে, আর মাইনাস এল। কে কে বুঝতে পারলে,
আর মাইনাস এল। বুঝতে পেরেছো? কি করে দেখো, এই পুরোটা যদি আর হয় এবং এতটুকু যদি এল হয়, তাহলে নর্থ পোল থেকে পি এর ডিস্টেন্স আর মাইনাস এল, মাইনাস করলে পেয়ে যাবো তার স্কোয়ার। তার স্কোয়ার। ওকে, এবার এখানে যখন আমি ম্যাগনেটিক ফিল্ড বের করছি, মানে এখানে আমি একটা নর্থ পোলকে ইমাজিন করছি, ইউনিট নর্থ পোলকে ইমাজিন করছি। সেই নর্থ পোলটার উপর নর্থ পোল কি করবে, রিপেল করবে, এদিকে ঠেলে দিবে, তাই না? তার মানে এখানে ডাইরেকশনটা হবে অ্যালং ওপি, ওপি ডাইরেকশনে ঠেলে দিচ্ছে। সিমিলারলি যখন আমি বিএস বের করতে যাব সাউথ পোলের জন্য, এই যে সাউথ পোল দেখতে পাচ্ছ, সাউথ পোলের জন্য যদি আমি বের করতে চাই, তাহলে একই রকম ভাবে মিউ 0/4 পাই তো আসবেই কনস্ট্যান্ট। ফিল্ড স্ট্রেংথ এম আসবে। তুমি বলবে যে মাইনাস এম আসার কথা, দেখো আমি ডাইরেকশন তো এখানে ব্র্যাকেটে লিখেই দিব, তাহলে আর মাইনাস কনসিডার করছি না। আর নিচের ডিস্টেন্সের স্কোয়ার, এবার ডিস্টেন্স স্কোয়ারটা তুমি বলো কি হবে, ছবি দেখো, বলো ডিস্টেন্সটা কি হবে, এস থেকে পি এর ডিস্টেন্স আর প্লাস এল হচ্ছে, তাই তো? আচ্ছা, তাহলে আর প্লাস এল তার হোল স্কোয়ার। ওকে, আর প্লাস এল তার হোল স্কোয়ার। এবং ডাইরেকশন যদি দেখা যায়, দেখুন এখানে নর্থ পোল আছে, এখানে সাউথ পোল আছে, নর্থ পোলকে সাউথ পোল কি করবে, নিজের দিকে টানবে, কাছে টানবে। তো এটাকে আমি এরকম লিখবো, পি ও বরাবর, মানে পি থেকে ও এর দিকে ডাইরেকশন বলে দিচ্ছি, পি ও বরাবর। আশা করি বুঝতে পেরেছো? ওকে, তাহলে রেজাল্ট্যান্ট ফিল্ড কি হলো, রেজাল্ট্যান্ট ফিল্ড কি হলো, এদের দুজনের লব্ধি হলো, এদের দুজনের রেজাল্ট্যান্ট। কি করে রেজাল্ট্যান্ট বের করা যায়, কি করে বের করা যায় রেজাল্ট্যান্ট, দেখো কি করে বের করা যায়, বিএন আর বিএস কি করে বের করব। যেহেতু দুটো ভেক্টর কোয়ান্টিটি এবং দুজন একই লাইনে কাজ করছে, একজন ওপি বরাবর একজন পিও বরাবর, দুজন আলাদা আলাদা ডাইরেকশনে, তাহলে দুজনকে মাইনাস করলে পেয়ে যাবো না? আমার হাত ধরে একজন এদিকে টানছে একজন এদিকে টানছে, দুজন দুদিকে টানছে, তাহলে আমার ওর লব্ধি কত কাজ করছে, মাইনাস করলে পেয়ে যাবো। তো সেই জিনিসটাই করবো আমি এখানে। এবার এখানে মাইনাস করবো বড় থেকে ছোট, বড় আমি দেখতে পাচ্ছি বিএন, বিএনটা বড় বিএসটা ছোট, তাহলে বিএন থেকে বিএস কে মাইনাস করলেই পেয়ে যাবো। ওকে, ওকে, বিএন মাইনাস বিএস যদি করি, আমি একটু সিম্পলিফাই করে শর্ট করার চেষ্টা করছি, এমটাও কমন, তাহলে থাকবে 1/r মাইনাস এল তার হোল স্কোয়ার মাইনাস 1/r+l তার হোল স্কোয়ার। বুঝতে পেরেছো? মিউ 0/4 পাই ক্যালকুলেশন করছি, বাকি আর কিছুই নেই এখানে। নিচে এলসিএম যদি করা যায়, শর্টে করে দিচ্ছি, দেখো আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ার হবে, এলসিএম করলে এটা হবে না? হবে তো? ওকে, আর ওপরে হবে আর প্লাস এল তার হোল স্কোয়ার মাইনাস আর মাইনাস এল তার হোল স্কোয়ার। ঠিক আছে, ক্যালকুলেশন এর সাথে তোমাদের কোনো সাথ নেই, শুধু দেখে নাও কোথা থেকে আসছে। ওপরে একটা ফর্মুলা লেখা যায় 4ab-র ফর্মুলা, 4r-l, আর নিচেরটা হচ্ছে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ার। হয়েছে, মোটামুটি চলে এসেছি কাছাকাছি। এবার তুমি এখানে দেখতে পাবে এম ইকুয়াল টু, আমি কি লিখে রেখেছিলাম, 2ml লিখে রেখেছিলাম, এম ইকুয়াল টু কি লিখে রেখেছিলাম, 2ml। তো এই কনসেপ্টটাকে এবার আমি এখানে কাজে লাগাচ্ছি। তাহলে বি ইকুয়াল টু মিউ 0/4 পাই ইন্টু এই যে এম, আর এখান থেকে 2l যদি বের করে নিই, তাহলে এম আর 2l গুণ করলে কি হয়ে যাবে, ক্যাপিটাল এম হয়ে যাবে। একটা 2 পড়ে থাকবে, সাথে একটা আর পড়ে থাকবে, আর নিচে থাকবে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার এর হোল স্কোয়ার। বলো বুঝতে পারলে কিনা? বুঝতে পেরেছো? সিম্পল লজিক। এইটা তোমাকে মুখস্থ করতে হবে, মিউ 0/4 পাই 2mr/r স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। মনে হবে যে মুখস্থ করে নেব, কি এমন কঠিন জিনিস, কিন্তু ব্যাপার হলো এই ধরনের আরো তিনটে, আরো দুটো করবো আমরা, টোটাল তিনটে। তখন তোমাদের গুলিয়ে যাবে এবং ফর্মুলাগুলো দেখতে প্রায় একই রকম, একটু একটু পরিবর্তন হবে, তখন কিন্তু তোমাদের সমস্যাটা হবে মনে রাখতে। ওপরে কি থাকছে বলো, 2mr, আর নিচে কি থাকছে, আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। ওকে, মনে রাখতে হবে কিন্তু, শুধু ক্লাস দেখে নিলে হবে না, শুধু বসে বসে ভিডিও দেখে নিলেই হয়ে যাবে না, মনে রাখার চেষ্টা করতে হবে। ক্লাসটা যে দেখছো, সময়টা নষ্ট করছো, সেটা কাজে লাগাও। বুঝতে পেরেছো তো? শুধুমাত্র চোখে দেখছো আর দেখে দেখে থেকে যাচ্ছ, এরকম করলে হবে না, মনে রাখার চেষ্টা করতে হবে। যে তুমি টাইমটা নষ্ট করছো, 30 মিনিট 40 মিনিট 50 মিনিট টাইম নষ্ট করছো, সেই টাইমটা তোমাকে কি করতে হবে, মনোযোগ সহকারে মনে রাখার চেষ্টা করতে হবে, কাজে লাগাতে হবে, ইউটিলাইজ করতে হবে। চলো, তাহলে আমরা এই ফর্মুলা যখন শিখে নিয়েছি, এবার দেখো যদি এই এই ডাইপোলটা যদি শর্ট হয়, ডাইপোলটা যদি শর্ট হয়, শর্ট মানে বুঝতে পারছো তো, ছোট, খুব ছোট যদি হয় ডাইপোলটা, তাহলে সেই ক্ষেত্রে 2l যেটা আছে লেন্থ, সেটা আর এর তুলনায় অনেক ছোট হবে, 12 ফার লেস দেন আর, 12টা অনেক ছোট হবে আর এর থেকে ডিস্টেন্সের তুলনায়। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি এলটাকে নেগলেক্ট করতে পারি। কোন এলটাকে নেগলেক্ট করতে পারি বলতো, এই যে এলটা ভেতরে আছে এই এলটাকে কিন্তু আমি নেগলেক্ট করতে পারি। আর এল যদি নেগলেক্ট করে দিতে পারি, তাহলে আমি এরকম লিখবো না, 2mr/r স্কোয়ার তার স্কোয়ার, কারণ এল স্কোয়ার তো অলরেডি বাদ হয়ে যাচ্ছে কম্পারিজন করে। এবার r⁴ ওপরে একটা আর, মানে আমি যদি সিম্পলিফাই করি আমি এরকম পাবো r³ একটা মিউ 0/4 পাই অলরেডি আছেই। ঠিক আছে, তাহলে 2m বাই কি পেলাম, r³ পেলাম। শর্ট ডাইপোলের ক্ষেত্রে 2m/r³, এটাকেও মনে রাখতে হবে।
ওকে ওকে যেভাবে আমরা আচ্ছা এটা করলাম কিন্তু অ্যাক্সিসের উপর, এই যে দেখো ম্যাগনেটিক ডাইপোলটা দেখছো তার অ্যাক্সিসের উপর কোনো একটা পয়েন্টে আমরা এটা বের করলাম। যদি এরকম অ্যাক্সিস না থেকে যদি ইকুয়েটোরিয়াল কোনো পয়েন্টে বের করতে হয়, বুঝলাম না ইকুয়েটোরিয়াল পয়েন্ট, ইকুয়েটোরিয়াল পয়েন্ট বুঝলাম না। দেখো ইকুয়েটোরিয়াল পয়েন্ট কি, ধরে নাও এইটা হচ্ছে সেই বার ম্যাগনেট, নর্থ পোল সাউথ পোল, এর মিডিল পয়েন্ট ও হচ্ছে এটা, এখান থেকে পারপেন্ডিকুলারলি ওপরের দিকে কোনো একটা পয়েন্ট আমি পি নিয়েছি, সেখানে বের করতে হবে। এই পয়েন্টটাকে বলবো আমরা ইকুয়েটোরিয়াল পয়েন্ট। ঠিক আছে, এই যে লাইনটা এর এর উপরে পারপেন্ডিকুলার যে লাইনটা ড্র করবো সেটাকে বলবো ইকুয়েটোরিয়াল লাইন, এবং এই লাইনের উপর যে কোনো পয়েন্টকে আমরা বলবো ইকুয়েটোরিয়াল পয়েন্ট। তো এখানে বের করতে চাই ডিস্টেন্স কত, ওই ধরে নাও মিডিল পয়েন্ট থেকে আর ডিস্টেন্স ওপরে চলে গেছি, সেখানে বের করতে দিচ্ছে। তাহলে এখানে যদি আমাকে ফিল স্ট্রেন্থ বের করতে দেয়, আমি কি করবো, আবার আলাদা আলাদা করে বের করব। কার জন্য আলাদা করে বের করব, প্রথমে নর্থের জন্য বের করব। নর্থের জন্য যদি এখানে বের করতে চাই, তো নর্থ থেকে ডিস্টেন্স তো জানতেই হবে আমাকে, μ0/4 পাই ইন্টু এম বাই নর্থ থেকে ডিস্টেন্স কত বলো তো, এনপি স্কোয়ার। বুঝতে পারলে তো? এবং নর্থ পোল, এখানকার একটা নর্থ পোলকে কি করবে, রিপেল করে দূরেই ঠেলে দিবে, কাছে চাইবে না, তাই না? তো এটা হলো বি এন এর ডাইরেকশন, এটা হলো বি এন এর ডাইরেকশন। সিমিলারলি আমি যদি এস এর জন্য বের করতে চাই, এস পোলের জন্য যদি বের করতে চাই, বিএস কি পাবো, μ0/4 তো পাবোই, এম বাই এসপি স্কোয়ার, এসপি ডিস্টেন্সটা তার স্কোয়ার। এবং এখানে যদি নর্থ পোল থাকে তাহলে সাউথ পোল কি করবে, নর্থ পোলকে কাছে টেনে নেবে, দূরে তো ঠেলবে না, কাছে টেনে নেবে। আশা করি বোঝা গেছে, আশা করি বোঝা গেছে, বুঝতে পেরেছো সবাই? আচ্ছা এবার তুমি এখানে খেয়াল করো, বিএন এবং বিএস এরা ম্যাগনিটিউডের দিক থেকে কিন্তু সেম, বিএন ইজ ইকুয়াল টু বিএস। কেন বিএন ইকুয়াল টু বিএস বললাম, দুজন ম্যাগনিটিউডের দিক থেকে সেম কেন? দেখো সবকিছু সেম আছে, শুধু একটা এনপি আর এসপি আলাদা। এখানে এনপি যে লেন্থটা হবে, এসপি লেন্থটাও কিন্তু তাই হবে, আলাদা কোনো লেন্থ হবে না, সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যাচ্ছে। ওকে ওকে তাহলে দুজন ম্যাগনিটিউডের দিক থেকে সেম, কিন্তু এটা ডাইরেকশন আলাদা। একটা দেখো কোন ডাইরেকশনে যাচ্ছে, একটা এনপি ডাইরেকশন, একটা এসপি ডাইরেকশন। ডাইরেকশন যেহেতু আলাদা, ভেক্টর কোয়ান্টিটি, তাহলে ভেক্টরিক্যালি যোগ করতে হবে এখন আমাকে। কি করে যোগ করা যায়, ভেক্টরিক্যালি যোগ করার জন্য আমার সুবিধা হয় আমি যদি এটাকে কম্পোনেন্টে ডিভাইড করি। কিভাবে কম্পোনেন্টে ডিভাইড করছি মন দিয়ে দেখো। সাপোজ এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, তবে এই অ্যাঙ্গেলটাও থিটা। আমি যদি এই দিকে একটা কম্পোনেন্ট নিই কার, বিএন এর, এই অ্যাঙ্গেলটাকে কি বলবো, থিটা বলবো। এটা যেহেতু থিটা তাহলে অনুরূপ কোণ এটাও থিটা। ওকে, তো এদিকে আমি কি পাবো, বিএন কস থিটা পাবো, বিএন কস থিটা পাবো। আমি বিএন বিএস কে বি বলে দিচ্ছি নর্মালি, বি বলে দেবো। আচ্ছা বি বলে দিচ্ছি, বি বি কস থিটা পাচ্ছি, বি কস থিটা। আর ওপরের দিকে আমি একটা কম্পোনেন্ট পাবো যাকে বলবো বি সাইন থিটা। আশা করি বোঝা গেছে, আশা করি বোঝা গেছে। ওকে, নেক্সট আমরা কি করব দেখো, এই যে নিচের দিকে যেটা আছে, নিচের দিকে কি আছে, বিএস, এটাকে এখন ডিভাইড করব। একটা এই দিক বরাবর অনুভূমিক কম্পোনেন্ট, তো সেখানেও আমি কি পাবো, বি কস থিটা পাবো। আর একটা নিচের দিকে ভার্টিক্যাল কম্পোনেন্ট, সেখানে পাবো বি সাইন থিটা। বি সাইন থিটা এবং বি সাইন থিটা এরা একে অপরকে ক্যান্সেল আউট করে দিচ্ছে, মানে এদের কোনো প্রভাব থাকছে না। তাহলে প্রভাব কার থাকছে, প্রভাব থাকছে বি কস থিটার। এই দিকে দুটো বি কস থিটা হচ্ছে, তার মানে রেজাল্ট্যান্ট বি, যেটাকে বি ড্যাশ বলছি আমি, সেটা কি হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি টু বি কস থিটা। কি হচ্ছে বলো, টু বি কস থিটা। অর্থাৎ বি ড্যাশ ইকুয়াল টু টু ইন্টু μ0/4 বি মানে কোনটা বসাবো, এটা নাকি নিচেরটা, যে কোনো একটা, একই তো। ওকে, এম বাই আমি করে দিলাম ধরে নাও এনপি স্কোয়ার ইন্টু কস থিটা। কস থিটাটা ছবিতে চলে আসে, দেখো কস থিটাটাকে আমি এরকম লিখবো, কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ও এন বাই অতিভুজ হচ্ছে এনপি, ও এন বাই এনপি। ভুল করেছি? এই যে ছবিটা দেখো, ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছ, এই যে ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলে যদি আমি কস থিটা করি তাহলে ভূমি বাই অতিভুজ করতে হবে, হয়েছে? ওকে, নেক্সট বি ড্যাশ ইকুয়াল টু টু ইন্টু μ0/4 ও এন। ও এন মানে কত, এইটুকু ডিস্টেন্স, এইটুকু ডিস্টেন্সকে আমি শুধু এল বলে দেবো, কারণ টোটাল ডিস্টেন্সটা কত ছিল, 12 ছিল, তাহলে অতটুকু ডিস্টেন্সকে আমি শুধু এল বলবো। আর নিচে এনপির কিউব, নিচে হচ্ছে এনপির কিউব। বুঝতে পারলে, হয়ে গেছে ফর্মুলা। এবার এবার আমি এখানে কি করবো দেখো, এখানে আমি করবো বি ড্যাশ ইকুয়াল টু টু ইন্টু μ0, আচ্ছা আচ্ছা একটু সিম্পলিফাই করে লিখি, μ0/4 ইন্টু একটা এম ছুটে গেছিল, ইন্টু ক্যাপিটাল এম,
ক্যাপিটাল এম কোথা থেকে আসলো? এই যে এখান থেকে আসলো, ক্যাপিটাল এম ইকুয়াল টু 2ml। আর এখানে তুমি দেখতে পাচ্ছ 2ml বানানো যাবে, তো সেখান থেকে আমি ওখানে ক্যাপিটাল এম বসিয়ে দিলাম। ওকে, ক্যাপিটাল এম যদি বসিয়ে দিই তাহলে নিচে বাকি যাচ্ছে একটা এনপির কিউব। এই যে এনপিটা তুমি ছবিতে দেখতে পাচ্ছ, এই যে এনপিটা পাচ্ছ, এই এনপিটাকে আমি কি লিখছি দেখো, এনপিটাকে লিখছি রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার তার কিউব। মন দিয়ে শুনবে, এনপিটা মানে হচ্ছে অতিভুজ, আর অতিভুজটাকে লিখছি ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, লিখতে পারি, সেটাই লিখেছি। ওকে, এবার আরেকটু যদি এটাকে সিম্পলিফাই করে লেখা যায় তাহলে বি ড্যাশ ইকুয়াল টু হবে মিউ জিরো ডিভাইডেড বাই 4 পাই ইন্টু এম বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার পাওয়ারে 3/2। এই ফর্মুলাটা তোমাকে মনে রাখতে হবে, মিউ জিরো বাই 4 পাই এম বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। আগেরটা কি বেরোলো দেখো, 2mr, 2mr বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ার, 2mr বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ার, কিন্তু এটা কি বেরোলো, এম বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ারের কিউব পাওয়ারে 3/2। ওকে, আচ্ছা, যদি এখানেও আমি শর্ট ডাইপোল নিয়ে নিই, শর্ট ডাইপোল অর্থাৎ ডাইপোল লেন্থ যদি খুব ছোট হয়, তাহলে সেই ক্ষেত্রে কি করবো বলো তো, 12 ফার ফার লেস দ্যান আর, মানে বি ড্যাশ ইকুয়াল টু, আমি যদি এলটাকে বাদ দিয়ে দিই তাহলে এরকম লিখতে পারবো, মিউ জিরো বাই 4 পাই ইন্টু এম বাই আর কিউব। দেখো তুমি ক্যালকুলেট করে দেখো, এটাই আসছে। আগেরটাতে এসেছিল নিচে আর কিউব, তবে উপরে 2m ছিল, কিন্তু এটাতে কি এসছে, এটাতে শুধু এম এসছে, এম বাই আর কিউব। বোঝা গেছে না? ওকে, এতদূর পর্যন্ত বোঝা গেছে। তোমাদেরকে কি মনে রাখতে হবে, আমি যেগুলো খোপ করে দিলাম ফর্মুলাগুলো, সেইগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। চলো নেক্সট আরেকটা পয়েন্ট আছে, আরেকটা পয়েন্ট কি আছে, ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ অ্যাট এনি অ্যাঙ্গেল উইথ অ্যাক্সিস ডিউ টু ম্যাগনেটিক ডাইপোল। আচ্ছা, চাপ নেবে না, এখানে আমি আর ডেরিভেশন করবো না, এরা ডেরিভেশন করলে আবার অনেক বড় হয়ে যাবে, আর তোমাদের ডেরিভেশন কাজে লাগছে না, সুতরাং ডেরিভেশন আমি করছি না। ধরে নাও একটা ডাইপোল মোমেন্ট এনএস, বলো তো ডাইরেকশন কোন দিকে, এই দিকে, তাই না? ওকে, এবার কি করলাম, এর মিডিল পয়েন্ট থেকে আর ডিস্টেন্স দূরে, ধরে নাও আর ডিস্টেন্স দূরে এইসব এইভাবে অ্যাঙ্গেল কত করেছে, এর সাথে থিটা অ্যাঙ্গেল করেছে, সাপোজ এর সঙ্গে কত অ্যাঙ্গেল করেছে, থিটা অ্যাঙ্গেল করেছে। থিটা অ্যাঙ্গেলে কোনো একটা পয়েন্ট পি আছে, সেখানে আমি ম্যাগনেটিক ডাইপোল বের করতে চাইছি, সরি ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ বের করতে চাইছি, বি বের করতে চাইছি। তো তুমি এখান থেকে ডিরেক্ট মনে রাখবে যে বি ইকুয়াল টু বেরাবে মিউ জিরো বাই 4 পাই ইন্টু এম বাই আর কিউব, আগেরগুলোতেও আসছিল না নিচে আর কিউব, আর এখানে থাকবে রুট ওভার 1+3 কস স্কোয়ার থিটা। শুধু এইটুকু টার্ম তুমি মনে রাখো, বাকি আর কিছু করতে হবে না। বুঝতে পারলে কি বললাম, মিউ জিরো বাই 4 পাই এম বাই আর কিউব রুট ওভার 1+3 কস স্কোয়ার থিটা, রুট ওভারের মধ্যে কি থাকবে, 1+3 কস স্কোয়ার থিটা এসেছে কোনোভাবে ডেরিভেশন করে, যাবো না আমরা ডেরিভেশনে। ওকে, আচ্ছা, যদি আমাকে আলফা কোনটা জানতে হয়, আলফা বলতে এখানে কি বলা হচ্ছে, দাঁড়াও আমি ছবিটাকে দূরে নিয়ে যাই। দেখো এই পয়েন্টে, এই পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে হবে, ধরে নাও কোনো একটা পার্টিকুলার ডাইরেকশন এই দিকে হচ্ছে, যে কোনো একটা আরবিট্রারি ডাইরেকশন হতে পারে। এবার এই ডাইরেকশনটা এই আর এর সাথে, এটা আর এর ডাইরেকশন, তো এই আর এর সাথে কত অ্যাঙ্গেল করেছে, সাপোজ ফাই অ্যাঙ্গেল করেছে। তো তোমাকে যদি এই ফাই অ্যাঙ্গেলটা বের করতে হয়, তুমি এটাকে ইজিলি এইভাবে লিখতে পারো যে ট্যান ফাই ইজ ইকুয়াল টু হাফ ট্যান থিটা, এটাও কোনো না কোনোভাবে ডিরাইভ করে এসেছে। ট্যান ফাই ইকুয়াল টু কি বললাম, হাফ ট্যান থিটা। তো তোমরা কিন্তু এগুলোকে মুখস্থ করে নেবে, বুঝলে, এগুলোকে তোমরা মুখস্থ করে নেবে, এই টার্মগুলোকে তোমরা মুখস্থ করে নেবে। হয়েছে? দেখো এখান থেকে স্পেশাল কেস হিসেবে তুমি বলে দিতেই পারো যে যদি থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হয়, তার মানে তো অ্যাক্সিসের উপরে হয়ে গেল পয়েন্টটা, আর অ্যাক্সিসের উপরে হয়ে গেল থিটা 0 ডিগ্রি বসাও, তাহলে বি ইকুয়াল টু কত আসবে, মিউ জিরো বাই 4 পাই ইন্টু এম বাই আর কিউব কস 0 ডিগ্রি 1, দেখবে এখানে একটা 2 চলে আসছে, কস 0 ডিগ্রি যদি 1 বসাও তাহলে 3+1 মানে 4, আর রুট ওভার 4 মানে কত হচ্ছে 2, তো 2 এম বাই আর কিউব, এটাই এসেছিল অ্যাক্সিসের উপরে। এই দেখো, সিমিলারলি সিমিলারলি এখান থেকে তুমি যদি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি করো, তাহলে ইকুয়েটোরিয়াল লাইন হয়ে গেল, কোথায় হয়ে গেল এটা, এটা হয়ে গেল ইকুয়েটার, এটা হয়ে গেল ইকুয়েটার। হ্যাঁ, তাহলে ভ্যালু বসাও, ভ্যালু বসে দেখো কত আসছে, মিউ জিরো বাই 4 পাই এম বাই আর কিউব, আসলো না আগেরটাই, সেম জিনিসই চলে আসলো। ওকে, তো এইভাবেই আমরা করবো, হয়েছে? আচ্ছা, এইখানে অ্যাক্সিসের উপরে রেজাল্ট্যান্ট যে ফিল্ডটা বেরালো তার ডাইরেকশন কোন দিকে হলো জানো, ডাইরেকশন হলো ওপি বরাবর, ওপি এই ডাইরেকশনটাতে।
তার কারণ আমি বিএন থেকে বিএস বিয়োগ করেছি, আর বিএন এর ডাইরেকশন ওপি ছিল, ওপি থেকে পিও মাইনাস করলাম, তো ওপি বরাবর। আচ্ছা এখানে ডাইরেকশন কোন দিকে হলো জানো? এখানে ডাইরেকশনটা হলো উল্টো দিকে, এই দেখো এই দিকে ডাইরেকশনটা হয়েছে। এই ডাইরেকশনটাকে কি বলবো? এই ডাইরেকশনটাকে বলবো অপোজিট, অপোজিট টু ডাইপোল মোমেন্ট, অপোজিট টু ডাইপোল মোমেন্ট। কারণ ডাইপোল মোমেন্টের ডাইরেকশন তো নর্থ থেকে সাউথের দিকে, সরি সাউথ থেকে নর্থের দিকে, আমি কি পেয়েছি উল্টো দিকে, সেই জন্য এটা অপোজিট টু ডাইপোল মোমেন্ট। আর এটার ক্ষেত্রে ডাইরেকশন কি করে বের করলাম? ওই যে ট্যান ফাই করে বের করলাম, অ্যাঙ্গেল দিয়ে বের করলাম আমরা এখানে। হয়েছে? হয়ে গেছে। এবার প্রবলেমে চলে আসলাম। দেখো প্রিভিয়াস ইয়ারে কি ধরনের প্রবলেম এসেছে, আর ভবিষ্যতে আমাদের 2025 যারা নির্দিষ্ট তাদের কি ধরনের পরীক্ষায় কি ধরনের কোশ্চেন আসতে পারে, সেগুলো আমরা সলভ করব। প্রথম কোশ্চেনটা দেখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে মন দিয়ে কোশ্চেনটা দেখো। দেখো এ বার ম্যাগনেট অফ লেন্থ এল অ্যান্ড ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট এম, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট এম দিয়ে দিয়েছে আর বার ম্যাগনেটের লেন্থ বলে দিয়েছে এল, 2L নয় কিন্তু এল, তো যখন এল বলে দিয়েছে এল দিয়ে কাজ করতে হবে। ওকে, is bent in the form of an arc as shown in the figure, ফিগারে দেখতে পাচ্ছ একটা আর্ক করা হয়েছে, সেমি সার্কেল করা হয়েছে না, সেমি সার্কেল হলে তো পুরোটাই হয়ে যেত 180 ডিগ্রি, এখানে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করা আছে। দ্য নিউ ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট উইল বি, নতুন ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট কত হবে? তাহলে প্রথম দিকে যেটা এম ছিল সেটা অ্যাকচুয়ালি কি ছিল, স্মল এম ইন্টু এল ছিল, যেখানে স্মল এমটাকে আমি কি বলতে পারি, পোল স্ট্রেংথ বলতে পারি। পরবর্তীতে কি করা হলো, পরবর্তীতে এটা M1 বলে দিই, পরবর্তীতে হয়ে গেল M2, স্ট্রেংথের তো কোনো পরিবর্তন হয়নি কারণ স্ট্রেংথকে কাটা হয়নি, লেন্থের পরিবর্তন হয়ে গেছে। এবার এই লেন্থটা কত হয়েছে, এদের মধ্যে এই লেন্থটা কত হয়েছে এটা তোমাকে বের করতে হবে। এই লেন্থটা কত হয়েছে, খুব মুশকিল ব্যাপার হয়ে গেল না? এই লেন্থটা কত হয়েছে দেখো, আমি এখানে একটা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি, এরকম একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে। যদি আমি পাশে ট্রায়াঙ্গেলটা এইভাবে ড্র করি, দেখো এই অ্যাঙ্গেলটা তো 60 ডিগ্রি বলেছে, এটা রেডিয়াস আর মানে অপোজিট অ্যাঙ্গেলগুলো তো সমান হবেই। 60 ডিগ্রি হয়েছে, তার মানে এগুলোও কিন্তু 60 ডিগ্রি করে হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা একটা সমবাহু ত্রিভুজ, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হয়ে যাচ্ছে, সমবাহু ত্রিভুজ হচ্ছে। তার মানে এটা আর হতে গেলে এই ডিস্টেন্সটাও কত হয়ে গেল, আর হয়ে গেল। তাহলে পোল দুটোর মধ্যে ডিস্টেন্স কত হয়ে গেছে, আর হয়ে গেছে। তাহলে আমি এখানে কত লিখবো, এম ইন্টু আর। কিন্তু আমি এখানে এম ইন্টু আর এই হিসেবে তো লিখতে পারি না, আমাকে দেখতে পাচ্ছ ক্যাপিটাল এম এর ফর্মে নিয়ে আসতে হবে। তাহলে আমি চেঞ্জ করি, কিভাবে চেঞ্জ করি দেখো ভালো করে দেখবে। টোটাল সার্কামফারেন্স কত হবে, 2πr, এখানে টোটাল সার্কামফারেন্সটা কত হবে, 2πr, কিন্তু 2πr সার্কামফারেন্স আছে কি, নেই। 60 ডিগ্রি ডিভাইডেড বাই 360 ডিগ্রি, এত অংশ আছে। 360 ডিগ্রির মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, 60 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, তাহলে 60 ডিগ্রি বাই 360 ডিগ্রি, এটা কার সমান হচ্ছে, এটাই হচ্ছে লেন্থ এল এর সমান। এখান থেকে তুমি সিম্পলিফাই করো, এটা কাটলে হয়ে যাবে 6, তাহলে আর ইকুয়াল টু হয়ে যাবে 3L বাই পাই। তুমি এটাকে নিয়ে এসে এখানে বসাও, স্মল এম ইন্টু 3L বাই পাই, বা তুমি এটাকে এরকমও লিখতে পারো 3 ইন্টু ক্যাপিটাল এম বাই পাই। বুঝতে পারলে না? এত সিম্পল। ডি নাম্বার অপশন, নিট 2013 এর কোশ্চেন এটা। ওকে, চলো এবার নেক্সট কোশ্চেন। আচ্ছা নেক্সট কোশ্চেনটা দেখো কি বলা হয়েছে, ফলোইং ফিগার শো দ্য অ্যারেঞ্জমেন্ট অফ বার ম্যাগনেটস ইন ডিফারেন্ট কনফিগারেশনস। এখানে তুমি চারটা কনফিগারেশন দেখতে পাচ্ছ, চারটা কনফিগারেশন দেখতে পাচ্ছ তুমি। আচ্ছা, ইচ ম্যাগনেট হ্যাজ ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট এম, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টই বলে দিয়েছে এম, ওটা পোল স্ট্রেন নয়, স্মল এম দিয়েছে যেটা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। হুইচ কনফিগারেশন হ্যাজ হাইয়েস্ট ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, নেট ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, কোন কনফিগারেশনটার ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট হাই হবে, হাইয়েস্ট হবে। আচ্ছা দেখো এখানে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন নর্থ থেকে সাউথ, এখানে নর্থ থেকে সাউথ, মানে অ্যাঙ্গেল তো 30 ডিগ্রি আছে। এটা নর্থ টু সাউথ অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি আছে। এখানে সাউথ টু নর্থ আর এটা আছে সাউথ টু নর্থ, মানে এখানে অ্যাঙ্গেল কত বলো তো, এখানে অ্যাঙ্গেল আছে 180 ডিগ্রি, উল্টো ডাইরেকশন বোঝা যাচ্ছে তো। আর এখানে অ্যাঙ্গেল কত আছে দেখো 90 ডিগ্রি, বুঝে গেলে? এবার তুমি বলো, আমি তো রেজাল্ট্যান্ট বের করার জন্য ফর্মুলা এটা জানি, প্রত্যেকটা যেহেতু এম এম করে বলেছে তাহলে এমটাকেই ধরে নিই, এম স্কোয়ার প্লাস 2m m ইন্টু কস থিটা, তাই না? এম গুলো তো চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে থিটা, এবার থিটার উপর ডিপেন্ড করছে ম্যাক্সিমাম কখন হবে মিনিমাম কখন হবে, তাই না? তুমি বলো কস থিটার ম্যাক্সিমাম মান কত হয়, 1 হয়। ওকে, কস থিটার ম্যাক্সিমাম মান 1 কখন হবে, যখন থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হবে, তাহলে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মানে অপশন নাম্বার এ সঠিক, অপশন নাম্বার এ সঠিক, এর ক্ষেত্রে ম্যাক্সিমাম হচ্ছে। খুব ইজি না? ওকে, এবার নেক্সট এই কোশ্চেনটা দেখো, টু আইডেন্টিক্যাল বার ম্যাগনেটস আর ফিক্সড উইথ দেয়ার সেন্টার্স অ্যাট এ ডিস্টেন্স ডি। আচ্ছা দুটো বার ম্যাগনেট দেখতে পাচ্ছ, এটা এটা, এদের যে সেন্টার সেই সেন্টারের মধ্যে ডিস্টেন্স কত বলেছে, ডি ডিস্টেন্স বলে দিয়েছে। এ স্টেশনারি চার্জ কিউ ইজ প্লেসড অ্যাট পয়েন্ট পি, এখানে একটা পি পয়েন্ট দেখতে পাচ্ছ, এই পি পয়েন্টে একটা চার্জ কিউ কে রাখা হয়েছে, ঠিক আছে? স্টেশনারি চার্জ বলেছে মানে স্টেবল আছে, রেস্টে আছে, মুভ করছে না।
between the gap of two magnets at a distance d from the center O. সেন্টার ও থেকে কি করেছে ডি ডিস্টেন্স উপরে রাখা আছে as shown in the figure. The force on the charge q, q এর উপর চার্জ কত হবে, জিরো হবে। এই ডাইরেকশন কি হবে, দেখো সিম্পল লজিক, এটা জিরোই হবে। কেন এটা জিরো হবে, কারণ ম্যাগনেটিক ফোর্স মুভিং চার্জের উপর অ্যাপ্লাই হয়। আমরা লোরেঞ্জ ফোর্সে পড়েছি কোথায়, ইলেকট্রোম্যাগনেটিজম, তড়িৎচুম্বকত্বতে, যে লোরেঞ্জ ফোর্সের ক্ষেত্রে কি বলেছিলাম, চার্জ যদি মুভ করে তবেই তার উপর ম্যাগনেটিক ফোর্স আসবে, চার্জ মুভ না করলে ম্যাগনেটিক ফোর্স কোথা থেকে আসে, বোঝা গেল। তাহলে এখানে চার্জ তো স্টেশনারি আছে, সুতরাং ম্যাগনেটিক ফোর্স অ্যাপ্লাই হবে না, জিরো। নেক্সট, a magnet of magnetic moment m and pole strength small m is divided into two equal parts. চলে আসলো, দুটো ইকুয়াল পার্টে ডিভাইড করা। the magnetic moment of each part will be, আচ্ছা দুটো ইকুয়াল পার্টে ডিভাইড করা হয়েছে। এবার তুমি এখানে তোমার মনে প্রশ্ন হতে পারে যে ইকুয়াল পার্টে যখন ডিভাইড করা হয়েছে তাহলে কিভাবে ডিভাইড করা হয়েছে, ওটাকে কি এইভাবে কাটা হয়েছে নাকি এরকম উইথ বরাবর কাটা হয়েছে, দুটোই তো দুই ভাগে কাটা হয়। তো যাই হোক না কেন, আমি তো কোশ্চেন পড়ে বুঝতে পারছি না, কোশ্চেনে বলা আছে কি, না বলা নেই, দুটো ইকুয়াল পার্ট বলেছে। তাহলে যেভাবেই কাটা হোক না কেন, তুমি জানো যে রেজাল্টটা মানে আলটিমেট কত বেরোয়, m/2 বেরোয়, হাফ হয়ে যায়। ইচ পার্ট, প্রত্যেকটা পার্টের কি হয়ে যায়, হাফ হয়ে যায়। করে দেখিয়েছি আমি, যদি না মনে পড়ে বা যদি বুঝতে না পারো তাহলে ওই আগের আগের একটু এগিয়ে যাও, টাইমে কিছুটা এগিয়ে যাও, তুমি দেখতে পাবে কি করে আমি সলভ করে দিয়েছি, বুঝতে পারলে। তাহলে এটা কি হয়ে যাবে, m/2 হয়ে যাবে। ওই জন্য এখানে কোনো হাফ বলে দেয়নি, যে হাফই বলুক না কেন, সেটা লেন্থ ওয়াইজ হোক উইথ ওয়াইজ হোক, যেভাবেই হোক না কেন হাফই হবে, m/2 হবে। এই কোশ্চেনটা দেখো কি বলেছে, খুব সুন্দর কোশ্চেন কিন্তু এটা। টু ম্যাগনেটস হ্যাভ দ্য সেম লেন্থ অ্যান্ড দ্য সেম পোল স্ট্রেংথ, সেম লেন্থ আছে, সেম পোল স্ট্রেংথ আছে, ডাইপোল মোমেন্ট সেম হবে না, ডাইপোল মোমেন্ট সেম হবে। বাট ওয়ান অফ দ্য ম্যাগনেট হ্যাজ এ স্মল হোল অ্যাট ইটস সেন্টার, তাদের মধ্যে একটা ম্যাগনেটের মধ্যে মাঝখানে ছোট্ট একটা গর্ত আছে। ধরো না এই একটা ম্যাগনেট আর এই একটা ম্যাগনেট, দুজনের লেন্থ সেম, পোল স্ট্রেংথ সেম, তাহলে ম্যাগনেটিক ফিল্ড সেম, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট সেম। কিন্তু এদের মধ্যে একটাতে কি হয়েছে, মাঝখানে কিছুটা হোল করা আছে, এইভাবে গর্ত করা আছে। তাহলে এইটুকু পার্ট যদি না থাকে, অ্যাকচুয়াল কিন্তু এটার মধ্যে ডিস্টেন্সটা কমে গেল। কি করে, তুমি এই পার্টটাকে সরিয়ে দাও, সরিয়ে জয়েন করো, দেখো এটা ছোট হয়ে যাবে, তাই না, লেন্থটা কি হয়ে গেল, ছোট হয়ে গেল। তাহলে একটা সামান্য হোল থাকার জন্য কি হচ্ছে, ওটা ছোট হয়ে যাচ্ছে, ওর কার্যকর যে লেন্থ, ঠিক আছে, সেই কার্যকর লেন্থটা কি হচ্ছে, কমে যাচ্ছে, অ্যাকচুয়াল যে লেন্থ সেই লেন্থটা কমে যাচ্ছে। আর লেন্থ যদি কমে যায় তাহলে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট কি হবে, কমে যাবে, কারণ ডাইপোল মোমেন্ট মানে লেন্থ ইনটু পোল স্ট্রেংথ, বুঝতে পারলে। তাহলে এটা হয়ে যাবে ওয়ান উইথ হোল হ্যাজ স্মলার ম্যাগনেটিক মোমেন্ট, বি নাম্বার অপশন হয়ে যাবে। খুব ইজি, বোঝা গেছে তো। চলো এইটা করো, এটা মিস্টেক করবেই, পজ করো, নিজে করো, তারপরে আমার সাথে মিলাবে। আমি জানি তোমাদের মধ্যে 90% স্টুডেন্ট মিস্টেক করবে এই জায়গাটা। ট্রাই করে নিয়েছো, পজ করে নিয়েছো, চলো এবার আমারটা দেখো। দেখো এখানে বলেছে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট এস থেকে এন এর দিকে, এখানেও ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, তাদের মধ্যে অ্যাঙ্গেল কত আছে, 60 ডিগ্রি। তাহলে তুমি কি করবে, তুমি করবে এরকম, এম স্কোয়ার, ক্যাপিটাল এম আছে, এম স্কোয়ার 2m m ইন্টু কস 60 ডিগ্রি। যখনই তুমি এটা দিয়ে ক্যালকুলেশন করবে তোমার আনসার হয়ে যাবে ভুল। কেন, 60 ডিগ্রি তো আছে, ভুল কেন হবে, দেখো ভুল হবে এই কারণে এদের মধ্যে অ্যাঙ্গেলটা দেখতে 60 ডিগ্রি আছে বাট 60 ডিগ্রি নেই, কারণ এখানে নর্থ থেকে সাউথের ডাইরেকশন এইদিকে, কিন্তু এখানে সাউথ থেকে নর্থের ডাইরেকশনটা এই দিকে, উল্টো ডাইরেকশন হলো না। মানে তুমি দেখো ছবিতে যদি তুমি দেখো, একটা ডাইরেকশন হচ্ছে এই দিকে আর একটা ডাইরেকশন হচ্ছে এই দিকে, কি করে তুমি অ্যাঙ্গেলটাকে 60 ডিগ্রি বলতে পারো, 60 ডিগ্রি তখনই বলতে পারবে যখন একটা পার্টিকুলার পয়েন্ট থেকে দুজনেই বেরাবে অথবা দুজনেই ওই পার্টিকুলার পয়েন্টের দিকে আসবে। এখানে তো তা হচ্ছে না, তা তুমি কি করবে, যে কোনো একটাকে এক্সটেন্ড করে দাও, ধরুন আমি এটাকে এক্সটেন্ড করে দিলাম, এবার দেখো একটা পার্টিকুলার পয়েন্ট থেকে এটাও বেরিয়ে যাচ্ছে, নিচের দিকটাও বেরিয়ে যাচ্ছে, তাহলে এইটা হচ্ছে তাদের মধ্যে অ্যাঙ্গেল, এবং সেই অ্যাঙ্গেলটাকে তুমি কত বলবে, 120 ডিগ্রি বলবে, বুঝে গেছো তো। তার মানে এখানে 60 ডিগ্রি হবে না, এখানে কি হবে, এখানে হবে 120 ডিগ্রি। আর cos 120 ডিগ্রির মান কে বলতে পারবে, cos 120 ডিগ্রির মান কত হবে, cos 120 ডিগ্রির মান হবে মাইনাস হাফ, এটা যোগ করলে 2m স্কোয়ার, এটা 2m স্কোয়ার ইন্টু মাইনাস হাফ, ঠিক আছে। চলো ক্যালকুলেট করে নাও, 2 চলে গেল, মাইনাস এম স্কোয়ার, মানে শুধুমাত্র এম থাকলো, অপশন নাম্বার এ, দেখলে ভুল হয়ে যেত, ছোট্ট একটা প্রবলেম ভুল হয়ে যেত, বুঝতে পেরেছো। এই ধরনের প্রবলেমই তোমরা তোমাদের নিট 2025-এ পাবে, ঠিক আছে। এই কনসেপ্ট থেকে তো একটা কোশ্চেন তোমরা পাচ্ছই আজকের ক্লাস থেকে। ওকে, চলো আজকে এতটুকুই ক্লাস ছিল, পরবর্তী নেক্সট ক্লাস নিয়ে আবার আসছি। যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও,
যদি ভিডিও ভালো লাগে লাইক করো এবং কমেন্ট করে জানাও যে এই ধরনের ভিডিও তোমাদের প্রয়োজন আছে কিনা বা ভালো লাগছে কিনা, বা কোন জায়গাটা তোমরা বুঝতে পারি সেটাও কমেন্ট বক্সে জানাতে পারো, আমি তোমাদের আলাদা করে উল্লেখ করে দেবো। ওকে। আর যদি কেউ ভাবো যে আমার অনলাইন পেড ব্যাচে জয়েন করবে, তাহলে জয়েন করতে পারো। অলরেডি ক্লাস প্রথম থেকে হয়ে আসছে, তোমরা রেকর্ডেড ক্লাসটাকেও অ্যাক্সেস করতে পারো। আর বর্তমানে লাইভ ক্লাস চলছে, সেই লাইভ ক্লাসেও তোমরা আসতে পারো।